এই ইউনিট ম্যাস অফ স্টিল 7850 কেজি পার মিটার কিউব, বা এক প্রকার বলতে পারো ডেনসিটি দেয়া আছে। আর এটার মডুলাস অফ ইলাস্টিসিটির ভ্যালুটাও দেয়া আছে। এখন যদি এই ধরনের মানে আচ্ছা, যদি ধর, হ্যাঁ এই ম্যাথ গুলাতে কি চিত্রটা কি আঁকানো দেয়া থাকবে, না এটা আমাদেরকে ওটা অনুযায়ী লিখতে হবে, মানে আঁকাতে হবে? আমি দেখাই কোশ্চেনটা কিরকম ছিল। আচ্ছা এটা না, সরি। হ্যাঁ ঠিক আছে, আবারও আরেকটাতে চলে গেছি। আচ্ছা এখানেও তো দেয়া আছে দেখতেছি। যাই হোক, আমি বুঝতে পারছি তুমি সেটা হচ্ছে যে তোমার এরকমের একটা, এবং এখানে যে প্রশ্নটা দেখো, এখানে কিন্তু সবকিছু বিস্তারিত একদম বলে দিছে যে এটার এরিয়া কত, হ্যাঁ এটার লেন্থ কত, এবং এটা সাসপেন্ডেড অবস্থায় আছে ভার্টিক্যালি, এবং এক পাশ মানে এক প্রান্ত সাসপেন্ডেড অবস্থায় আছে। এখন এখানে সব ইনফরমেশন একদম কোশ্চেনের মধ্যে দেয়া আছে। চাইলে চিত্রটা নাও দিতে পারে, তোমাকে প্রশ্ন পড়ে চিত্রটা ড্র করতে হইতে পারে। আবার একটু একটু যদি সহজ করে দেয় যে হ্যাঁ চিত্রটা দেয়া আছে যে এরকম এরকম দেয়া থাকতে পারে চিত্রটা, যে এক প্রান্তে 20 কিলো নিউটনের রুটটা অ্যাপ্লাই করা আছে। বুঝতে পারছো যে এরকম থাকতে পারে। হ্যাঁ মুগ্ধ, তোমার হ্যাঁ, বুঝতে যদি পারছি। বুঝতে পারছো। হ্যাঁ। যদি প্রথম কথা হচ্ছে চিত্র নাও থাকতে পারে, কারণ সব ইনফরমেশন প্রশ্নই দেয়া। আর হুম। দ্বিতীয়ত যদি চিত্র দেয়াও থাকে, হুম। তাহলে হচ্ছে তোমার যে এরকম দেয়া থাকবে, মানে এর থেকে বেশি কিছু দেয়া থাকবে না। আচ্ছা। আচ্ছা ওকে। এখন আমাকে বের করতে বলছে কি, আমাকে বলতে বের করতে বলছে ইলংগেশন। ইলংগেশনের পরিমাণ কত হবে। এখন আমি দেখতে পাচ্ছি যে আমার প্রশ্নের মধ্যে একটা ইনফরমেশন দেয়া আছে যেটা আগে কখনোই আমরা দেখি নাই। ডেনসিটি। ডেনসিটি কি আমরা আগে কখনো ম্যাথের মধ্যে দেখছি যেটা দেয়া ছিল? ডেনসিটি কিন্তু দেয়া ছিল না। হ্যাঁ, যদি ডেনসিটি দেয়া থাকে, তার মানে বুঝতে হবে যে আমার যে অবজেক্ট, যে ম্যাটেরিয়ালসেরই তৈরি হোক, সেটা এই সেটা কাঠের হোক, সেটা স্টিলের হোক, সেটা অ্যালুমিনিয়ামের হোক, সেটা ব্রোঞ্জের হোক, বা যে কোনো ম্যাটেরিয়ালসেরই হোক, তার তো একটা সেলফ ওয়েট আছে। ওই সেলফ ওয়েটের কারণেও যদি তাকে ভার্টিক্যালি এরকম সাসপেন্ড করে রাখা হয়, তার কিন্তু এটা ইলংগেশন হবে। এটা এখন সেটা হোক খুব সামান্য, কিন্তু কিছু পরিমাণ কিন্তু ইলংগেশন হবে। আমাকে ওই ইলংগেশনটাও কি করতে হবে, বের করতে হবে। যদি কোশ্চেনে ডেনসিটির কথা উল্লেখ থাকে, তাহলে আমাকে সেটাও কনসিডার করতে হবে। আর এই যে লোড দেওয়া আছে একটা 20 কিলো নিউটন একদম সবার শেষে যে লোয়ার এন্ডে, ওইটার জন্য তো একটা ইলংগেশন হবেই, ওটা তো মাস্ট বের করতে হবে। এবং এই প্রশ্নের ক্ষেত্রে এক্সট্রা ভাবে বের করতে হবে আমার হচ্ছে সেলফ ওয়েটের কারণে যে ইলংগেশনটা হচ্ছে। এখানেই আর কি স্টুডেন্টরা ভুল করে, যে আসলে এটা ধরতে পারে না যে এখানে যে সেলফ ওয়েটটা ইনক্লুড আছে, মানে সেলফ ওয়েটের হিসাব যে করতে হবে, এটা আসলে অনেকেই ধরতে পারে না। যাই হোক, আমরা ম্যাথটাতে যাই। তো সূত্র তো সেম, যেহেতু এখানে সবকিছু কনস্ট্যান্ট, তাই হচ্ছে ডেল ইকুয়ালস টু পিএল বাই এ। আমরা প্রথমে ইলংগেশনটা হিসাব করতেছি কার সাপেক্ষে, সেলফ ওয়েটের রেসপেক্টে প্রথমে আমরা ইলংগেশনটা বের করতেছি। তো প্রথমেই আমাদেরকে পি এর ভ্যালুটা সরাসরি যেহেতু দেয়া নাই, আমাদের পি এর ভ্যালুটা বের করে নিতে হবে। আমরা জানি যে পি ইকুয়ালস টু ডাব্লিউ, এটাকে আমরা এনজি লিখতে পারি। আবার এম ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে এই ভি ইনটু গামা, বা গামা মানে কি, এটা হচ্ছে রো বা ইউনিট ওয়েট অথবা ডেনসিটি, দুইটা কিন্তু একই ইটা প্রকাশ করে। তো গামা ইন্টু ভি ইন্টু জি, এই ভিটাকে আবার আমরা কি লিখতে পারি, এ ইন্টু এল। তো আমরা এটা লিখতে পারি যে গামা ইন্টু জি, এ ইন্টু এল। এখন কিন্তু আমাদের সব ডেটা দেয়া আছে, গামার ভ্যালু দেয়া আছে 7850, জি এর ভ্যালু আমরা জানি 9.81। এই এরিয়াটাও আমাদের মিটার স্কোয়ারে আছে, এটা সরি মিলিমিটার স্কোয়ারে আছে। এটা আমরা 1000 স্কোয়ার দিয়ে ভাগ করে মিটার স্কোয়ার নিয়ে যেতে পারি। আর এল এর ভ্যালু তো 150 দেয়া আছে। তো আমরা এটা ক্যালকুলেশন করে এই আমাদের যেই পি, এটা আমরা বের করে ফেললাম। হ্যাঁ, তো এখন আমরা চাচ্ছি এই যেহেতু আমাদের ই এর ভ্যালুটা হচ্ছে মেগা প্যাসকেলে আছে, তো আমরা চাচ্ছি যে নিউটন পার মিলিমিটার স্কোয়ার
মানে এই এককে রাখতে। এই জন্য আমাদের আচ্ছা এখানে একটা বিষয় আছে যে আমরা যেহেতু সেলফ ওয়েটের জন্য আর কি হিসাব করতেছি, সেলফ ওয়েটটা কাজ করে আসলে কোথায়? ওই অবজেক্টের সিজি বরাবর। হ্যাঁ, ওই অবজেক্টের সিজি বরাবর হচ্ছে আমার সেলফ ওয়েটটা কাজ করবে। যেহেতু এটা একটা রেক্টেঙ্গুলার শেপের একটা সাইজ, তো এটা সিজিটা আমি ধরলাম যে এখানে কোথাও এরকম একটা জায়গায় কোথাও হবে। হ্যাঁ, এখন এই সিজিটা এই বরাবর কাজ করতেছে। আর আমার ভার্টিক্যালি যেহেতু এটা হচ্ছে এই পয়েন্টে আর কি ই করা, মানে ফিক্সড, এই পয়েন্টে হচ্ছে ফিক্সড করা। হ্যাঁ, তো এটার ইলংগেশনটাও এই সেলফ ওয়েটের কারণে, অর্থাৎ আমি যদি এরকম অর্ধেক আঁকাই, এখানে যদি ওয়েট হয়, হ্যাঁ, এই ওইটা যদি কাজ করে, এখানেও যে রড আছে, মানে যে অবজেক্টটা আছে, ম্যাটেরিয়ালসটা আছে, এটার কারণেও কি হবে, এই যে এই পয়েন্টে কিছু পরিমাণ হচ্ছে ইলংগেশন হবে। ওই ইলংগেশনের পরিমাণে দেখানো হয়েছে যে এটা হচ্ছে ইলংগেশনের পরিমাণ, যেটাকে আমরা ডেল ওয়ান দ্বারা প্রকাশ করছি। হ্যাঁ, তো আমাদের যেই লেন্থটা, ওই লেন্থটা হচ্ছে যেহেতু তার সিজি পয়েন্টে হচ্ছে সেলফ ওয়েটটা কাজ করে, তাই আমরা লেন্থটা নিব আমাদের টোটাল লেন্থের অর্ধেক, অর্থাৎ 75 মিটার। আমার টোটাল লেন্থ যেহেতু ছিল 150 মিটার, তাই আবার এটার অর্ধেক 75 মিটার। আর এটা তো হবে ইলংগেশন। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা আগে যে ম্যাথগুলো করেছিলাম ওইখানে আমরা দেখতাম যে যদি সাপোর্টে আমরা ডিফরমেশন আমরা কি ধরতাম, 0 ধরতাম। কিন্তু আমরা এখানে দেখতেছি যে আমরা সাপোর্টের এখানে একটা ইলংগেশন দেখাচ্ছি। হ্যাঁ, তো এটা কেন? এটা আসলে ওই এটা বলতে বোঝায় যে ওই এই পয়েন্টের, এই সাপোর্টের পয়েন্টের ইলংগেশন আসলে 0। আর এটা আসলে ঠিক সাপোর্টের পয়েন্টে না, সাপোর্টের জাস্ট জাস্ট তোমার নিচে বলতে পারো, বা এটাকে যদি তুমি ঘুরে এভাবে আঁকো তাহলে বলতে পারো যে জাস্ট রাইট থেকে এটার আসলে ইলংগেশনটা শুরু হয়। সাপোর্টে কিন্তু 0। হ্যাঁ, তো যেহেতু এটা সিজি বরাবর কাজ করে, তাই এটার লেন্থটা হবে আসলে এটার অর্ধেক, অর্থাৎ 75 মিটার। মিটারকে আমরা 1000 দিয়ে গুণ করে মিলিমিটারে নিয়ে গেলাম, কারণ আমরা নিউটন পার মিটার স্কোয়ার বা মেগা প্যাসকেল এককে রাখতে চাচ্ছি। হ্যাঁ, তো এরিয়া তো আগে থেকেই দেওয়া আছে, মিলিমিটার স্কোয়ার 300। এর ভ্যালুটাও দেওয়া আছে। আমরা যদি এখানে আমার সব ডাটা হচ্ছে আমার নোন। এখন আমি এটাকে যদি সূত্রে বসায় দেই তাহলে হচ্ছে আমার এই মিলিমিটারে আমি আমার ইলংগেশনটা পেয়ে যাই। এটা হচ্ছে 4.33 মিলিমিটার। আচ্ছা, এটা হচ্ছে গেল সেলফ ওয়েটের রেসপেক্টে কতটুকু ইলংগেশন হবে। এখন যদি আমরা আমার যে লোডটা অ্যাপ্লাইড ছিল, সেটা হচ্ছে লোয়ার এন্ডে 20 কিলো নিউটন, সেটার জন্য কি পরিমাণ ইলংগেশন হবে সেটা যদি আমরা হিসাব করি, সূত্র তো আগেরটাই, যেহেতু সবকিছু কনস্ট্যান্ট, তাই পিএল বাই এই। পি এর ভ্যালুটা হচ্ছে দেয়া আছে এখানে 20 কিলো নিউটন, এটাকে আমরা 1000 দিয়ে গুণ করে নিউটনে নিয়ে গেলাম। আর আমার লেন্থটা দেয়াই আছে 150 মিটার, এটাকে আমরা 1000 দ্বারা গুণ করে মিলিমিটারে নিয়ে গেলাম। এরিয়াটাও দেয়া আছে, এর ভ্যালু দেয়া আছে। এখানে ইলংগেশন তো এই যেহেতু এটা লোয়ার এন্ডে এখানেই হবে। তো সব ভ্যালু আমাদের জানা আছে, আমরা সূত্রে বসিয়ে দিলেই এখানে ভ্যালুটা পেয়ে যাই 50 মিলিমিটার। যেহেতু হচ্ছে টোটাল তো হচ্ছে সেলফ ওয়েটের কারণে কতখানি হয়েছে, আর এই অ্যাপ্লাইড লোডের কারণে এই যতটুকু ইলংগেশন হয়েছে, টোটালটা সামেশনটাই কি আমার টোটাল ইলংগেশন। তো টোটালটা আমি যোগ করে দিলাম, টোটাল ইলংগেশন আমি পাই 54.33 মিলিমিটার। তো এই ছিল প্রথম ম্যাথ। আশা করি এই ম্যাথে, আচ্ছা এই ম্যাথে কি কার কোনো প্রবলেম আছে? যদি কোনো কিছুতে বুঝতে অসুবিধা থাকে তাহলে বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে পরের ম্যাথটাতে যাই। পরের যে ম্যাথটা ছিল, এখানে বলা আছে যে দি রিজিড বার এবিসি একটা রিজিড বার। হ্যাঁ, এটা কি আছে, এটা ঝুলন্ত অবস্থায় আছে, and hanged at A and supported by a steel rod। অর্থাৎ এ বিন্দুতে একটা পিন সাপোর্ট আছে, আর বি বিন্দুতে একটা হচ্ছে স্টিল রডের সাহায্যে এটা ঝুলানো অবস্থায় আছে এই এবিসি রিজিড বারটা। হ্যাঁ, ডিটারমাইন দ্য লার্জেস্ট লোড পি দ্যাট ক্যান বি অ্যাপ্লাইড অ্যাট সি। আমাদেরকে পি এর ভ্যালু বের করতে হবে, যেটা কোথায় সি বিন্দুতে অ্যাপ্লাইড আর কি। বলছে যে ইফ দ্য স্ট্রেস ইন দ্য স্টিল রড ইজ লিমিটেড, এই স্টিল রডের স্ট্রেস যদি লিমিটেড হয়, কত কত কেএসআই, 30 কেএসআই, অ্যান্ড দ্য ভার্টিক্যাল মুভমেন্ট অফ
এন্ড সি পয়েন্টের ভার্টিক্যাল মুভমেন্ট যদি আমার সর্বোচ্চ হচ্ছে 0.1 ইঞ্চি হয়, তাহলে আমাকে ডিটারমাইন করতে বলছে কিসের ভ্যালু, পি এর ভ্যালু। আমাকে পি এর ভ্যালু বের করতে হবে, এবং ওই পি এর ভ্যালুটার এমন হইতে হবে যেন সেটা এই স্টিল রডের যেই স্ট্রেস দেয়া আছে ওই স্ট্রেস আমার 30 কেএসআই কে ক্রস করবে না, আবার আমার যেই সি পয়েন্টের যে ডিফরমেশন দেয়া আছে সেই ডিফরমেশন 0.1 ইঞ্চিকে হচ্ছে এটাকে হচ্ছে করবে না, ক্রস করবে না। এই লিমিটের মধ্যেই আমাকে পি এর ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমি কি করি, প্রথমে আমি যদি এই পয়েন্টে হচ্ছে মোমেন্ট নেই, এই পয়েন্টে যদি মোমেন্ট নেই, আচ্ছা প্রথম কাজ কি, প্রথমে আমি যদি এটাকে এই বরাবর কেটে ফেলি, মানে আমি কি করবো, আমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। হ্যাঁ, তো আমি কি করলাম যে এই পার্টটুকু আলাদা করলাম, এই পার্টটুকু আলাদা করলাম, এই পার্টটুকু আলাদা করার পরে যে এরকম তো একটা জিনিস পাই, যদি এই বরাবর কেটে ফেলি তাহলে হচ্ছে যে আমি এরকম এটা বাহিরের দিকে একটা টেনশন, একটা ফোর্স পাবো, এই যে এরকম একটা সিনারিও আমি দেখতে পাবো। হ্যাঁ, তো এখন যদি আমি এই পয়েন্টে যদি আমি মোমেন্ট নেই, তাহলে আমি কি পাবো, যে আমার এটা হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ পিএসটি ইন্টু টু, এই যে মাইনাস পিএসটি ইন্টু টু, আর এই যে পি, এটা আমার ক্লকওয়াইজ মুভমেন্ট দিবে, তাই এটা টোটাল হচ্ছে 5 পি, এই যে পি ইন্টু 5, এটাকে যদি আমি করি আর কি, একটু সিম্পলিফাই করি, তাহলে এরকম আসে যে 5 পি ইকুয়ালস টু টুয়াইস পিএসটি। এখন আমি একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে এই স্ট্রেস ইকুয়ালস টু কি, ফোর্স বাই এরিয়া। এখান থেকে আমি যদি এই ফোর্সটা বের করতে চাই তাহলে কি হবে, স্ট্রেস ইনটু এরিয়া। তো এখানে যেই পিটা আছে, এই পি এর বদলে আমি কি লিখতে পারি, যে স্টিলের স্ট্রেস ইনটু স্টিলের এরিয়া, স্টিল ওই যে রডের যে স্ট্রেস আর রডের এরিয়া, এটা আমি লিখতে পারি। আমি কি জানি আমার এই ভ্যালুটা দেয়া আছে যেটা কি 30 কেএসআই কে ক্রস করতে পারবে না, তো আমি এখানে 30 কেএসআই বসাই দিলাম। আর আমার এখানে স্টিল রডের এরিয়া দেয়া আছে 0.5 ইঞ্চি স্কোয়ার, তো এটা যদি আমি এখানে বসায় দিই, তো আমি এখানে পি এর একটা ভ্যালু পাই যে 6 কিলো পাউন্ড। তো পি এর ভ্যালু, একটা পি এর আমি একটা ভ্যালু পেয়ে গেলাম। এখানে কিন্তু যদিও আমার পি এর ভ্যালুটাই বের করতে বলছে, কিন্তু আমি এখানে উত্তর দিয়ে দিতে পারবো না, আমাকে আরেকটা কন্ডিশন বলছে যে সি পয়েন্টে এটা হচ্ছে এটার ডিফরমেশন বা এলঙ্গেশন 0.1 ইঞ্চির বেশি হবে না। তো আমাকে চেক করে দেখতে হবে যে 0.1 ইঞ্চি এই ডিফরমেশনের জন্য পি এর ভ্যালু আসলে কত আসে। তো আমি যদি এই পয়েন্টের হচ্ছে ডিফরমেশন একটা আঁকি, এটা তো নিচের দিকে, এই পি পয়েন্টটা যদি নিচের দিকে, এই যে নিচের দিকে অ্যাপ্লাই করা হইতেছে, এটা যদি নিচের দিকে টান দেওয়া হয়, এটা কি হবে, এটা নিচের দিকে নেমে যেতে যাবে না এই পি পয়েন্টের দিকে। তো ডিফরমেশনটা এটা এরকম এরকম হবে। এখানে আছে পিএসটি, অর্থাৎ এখানেও একটা ডিফরমেশন আসবে, ডিফরমেশনের যে ভ্যালু পাবো আমরা এটা ইসের জন্য, স্টিলের জন্য। তো এটাকে যদি আমরা এখানে একটা ভ্যালু হচ্ছে 2, আর এটার হচ্ছে 3 ফিট। তো আমরা সিমিলার ট্রায়াঙ্গেল থেকে লিখতে পারি যে ডেল এস টি ডিভাইডেড বাই হচ্ছে 2, এই যে ডেল এস টি ডিভাইড বাই 2, এই যে এটার জন্য এটা। আবার এই বড় ত্রিভুজটার জন্য আমরা কি লিখতে পারি, যে এই ডেলের ভ্যালু দেওয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিমিলার ট্রায়াঙ্গেল। আমরা তো জানি যে এটার হচ্ছে যে অনুপাত কি হয়, রেশিও হচ্ছে ইকুয়াল হয়, হ্যাঁ রেশিও সেম হয়। তো ওইখান থেকে আমি লিখছি যে ডেল এস টি ডিভাইড বাই হচ্ছে 2, আর এখানের যে ডেল ডিভাইড বাই 5, এই ডেলের ভ্যালু দেয়া আছে আমার কি 0.1 এর বেশি হতে পারবে না, তো আমি ডেল 0.1 নিলাম। 0.1 নেওয়ার পরে আমি এখানে এই ধরনের একটা ইকুয়েশন পাই যে ডেল এস টি ইকুয়ালস টু 0.04। তো এখানে আবার এই ডেল এস টি সহ আমি কি বসতে পারি, যে পি এল বাই এই, আমি তো সূত্র জানি, তো ওই সূত্রটা আমি বসাই দিলাম। ওইখানে আমি এই এল এর ভ্যালুটা দেয়া আছে প্রশ্নে, মানে স্টিল রডের যেই লেন্থ এটা দেয়া আছে এই যে 4 ফিট, আর স্টিলের হচ্ছে আমার এই মডুলাস অফ ইলাস্টিসিটিটাও দেয়া আছে। তো এই ভ্যালুগুলো সব আমার দেয়া আছে, এরিয়াও দেয়া আছে। তো আমি এখানে এল এর ভ্যালু বসাই দিলাম, এই যে 4, এটাকে 12 দ্বারা গুণ করে ইঞ্চিতে নিয়ে গেলাম, যেহেতু সব ভ্যালু আমার ইঞ্চিতে আছে। এরিয়াও দেয়া আছে আমার, এটাও হচ্ছে আমার এই মডুলাস অফ ইলাস্টিসিটি ভ্যালুটাও দেয়া আছে। হ্যাঁ, মডুলাস অফ ইলাস্টিসিটি ভ্যালুটাও দেয়া আছে। আমি এখানে
এখানে দেখতে পারো যে 10 টু দি পাওয়ার 6 এটা পিএসআই তে আছে। তো আমি করছি কি এখানে আসলে পিএসআই তে বসে নেই, আমি বসেছি কেএসআই তে, এই জন্য 10 টু দি পাওয়ার 3 আর কি এখানে রাখছি। তো কেএসআই থাকার কারণে আমার এই ভ্যালুটা আসছে এই কিলো পাউন্ডে। তোমরা যদি এখানে 10 টু দি পাওয়ার 6 এ বসাও তাহলে আসবে পাউন্ডে। এটা এটা কোনো মানে এখানে মানে ভুল হওয়ার কোনো কিছু নাই। যদি তোমরা 6 বসাও তাহলে আসবে এটা কিলো পাউন্ডে আসবে না, এটা আসবে পাউন্ডে। তখন তোমাদের ভ্যালুটা একটু বড় আসবে, মানে দশমিকে তখন এখানে চলে আসবে, বা এরপরে তুমি কোনো ভ্যালু পাবা, কোনো সামথিং কোনো একটা ভ্যালু পাবা, বুঝছো? তো এটা সমস্যা নাই। তো এই ভ্যালুগুলো বসায় দিলে আমরা এই পিএসটি একটা ভ্যালু পাই। এখন যদি আমরা এই পয়েন্ট একটা মোমেন্ট নেই, আমি পিএসটি ভ্যালুটা বের করছি ডিফরমেশন থেকে, পি এর ভ্যালুটা আননোন, আমি কিন্তু একটা ভ্যালু পেয়ে যাব। এই যে এখানে ওইটাই হয়েছে, এই যে 5p ইন্টু টোয়াইস পিএসটি যেটা আমরা আগে দেখছিলাম, এই পিএসটি ভ্যালু আমরা পাইছি যেটা, এটা এখানে বসানো হয়েছে। এখান থেকে পি এর আমরা একটা ভ্যালু পাই, সেটা হচ্ছে 4.833। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা হচ্ছে স্ট্রেসের যেই পি এর ভ্যালুটা বের করছিলাম ওইটা হচ্ছে বড় এই এটার তুলনায়। এখন যদি আমরা ওই 6 কিলো পাউন্ডটা ইউজ করি তাহলে কি হবে, ডিফরমেশনটা 0.1 ইঞ্চি আর থাকবে না, এর থেকে বড় হয়ে যাবে। তখন কিন্তু আমার শর্তটা আর মানতেছে না। কিন্তু আমরা যদি এই 4.83টা ইউজ করি তাহলে এটাকেও হচ্ছে ডিফরমেশন 0.1 ইঞ্চিরও বেশি হবে না, আবার স্ট্রেসও হচ্ছে 30 কেএসআই এর বেশি হবে না। দুইটাই শর্ত কি করবে, পূরণ করবে। এই জন্য আমাকে কি করতে হবে, লোয়ার ভ্যালু যেটা এটা ইউজ করতে হবে লোডের জন্য, বুঝতে পারছো? কারণ লোয়ার ভ্যালুটা আমার দুইটা শর্তকেই হচ্ছে এই আমার পূরণ করে। কিন্তু আমি যদি 6 কিলো পাউন্ডটা ইউজ করতাম, এটাকে পূরণ করতো, কিন্তু এই 0.1টার ডিফরমেশন 0.1 থেকে বেশি হয়ে যেত। এই জন্য আমরা 6 কিলো পাউন্ডটাকে ইউজ করতে পারবো না, আমরা লোয়ার ভ্যালুটাকে ইউজ করব। তো আমাদের উত্তরও হবে এই জন্য 4.83 কিলো পাউন্ড। এটা কি বুঝতে পারছো? হ্যালো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাই। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে দিব অবশ্যই। আচ্ছা, তো আমরা যদি এর পরের ম্যাথটা দেখি, যে এ ইউনিফর্ম কংক্রিট স্ল্যাব অফ টোটাল ওয়েট ডাব্লিউ ইজ টু বি অ্যাটাচড টু টু রডস। হ্যাঁ, একটা কংক্রিটের স্ল্যাব আছে যার ওয়েট হচ্ছে ডাব্লিউ, এবং এটা দুইটা রডের সাথে কি আছে, অ্যাটাচ আছে, যার লোয়ার, আচ্ছা এটা কি থাকবে, এটা সেম লেভেলে থাকবে, লোয়ার এন্ডটা সেম লেভেলে থাকবে। ডিটারমাইন দ্য রেশিও অফ দ্য এরিয়াস অফ দ্য রডস। এই দুইটা রডের যেই এরিয়ার যে রেশিও সেটা হচ্ছে আমাদেরকে ডিটারমাইন করতে বলছে। সো দ্য স্ল্যাব উইল রিমেন লেভেল। আচ্ছা, এই স্ল্যাবটা কি থাকবে, একই লেভেলে থাকবে। স্ল্যাবটা হচ্ছে যে এই এমন হবে না, এরকম উঁচু নিচু হবে না, স্ল্যাবটা সবসময় কি থাকবে, লেভেল থাকবে, একই লেভেলে থাকবে। এটা হচ্ছে শর্ত। তো এখন আমরা তাহলে এই দেখি কিভাবে বের করতে পারি। আগের মতোই আমরা যদি, এটা হচ্ছে আর কি ফ্রি বডি ডায়াগ্রাম, আমরা যদি এই যে এই পয়েন্টে কেটে ফেলি তাহলে আমরা কি পাবো, এই যে উপরের দিকে একটা টেনশনাল ফোর্স কাজ করছে, আর ডাব্লিউ তো নিচে দিয়ে কাজ করতেছে, এটা আমরা পাবো এখানে। আমরা যদি এই অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের রড আর এটা হচ্ছে স্টিলের রড, এই অ্যালুমিনিয়াম রডের সব যেই স্পেসিফিকেশন এগুলো সব দেয়া আছে এখানে। এই যে এগুলোর হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি কত, এগুলো রডের লেন্থ কত, এগুলো সব দেয়া আছে। তো আমরা যদি ম্যাথে দেখি, আমরা যদি এই পয়েন্টে মোমেন্ট নেই তাহলে হচ্ছে এখানে আসবে ডাব্লিউ ইন্টু 2, আর এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ এটা আসবে পিএস মাইনাস পিএসটি ইন্টু 6। এখান থেকে পিএসটি আমরা একটা সব পিএসটি আর এই আর এটা একটা হচ্ছে রিলেশন পাই আমরা। আবার যদি আমরা হচ্ছে এই স্টিলের যে রড, এখানে যদি আমরা আর এখানে আমরা মোমেন্ট কেন নিতে পারতেছি, কারণ এটা পিন সাপোর্ট দ্বারা যুক্ত, বুঝতে পারছো? তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা রডের এখানে গিয়ে সবসময় মোমেন্ট নিতে পারবো। এই যে রড আর স্ল্যাব এটা হচ্ছে পিন সাপোর্টের সাহায্যে যুক্ত আছে, আর পিন সাপোর্টে কি হয়, সামেশন অফ মোমেন্ট 0 হয়। এর জন্যই কিন্তু আমরা এখানে মোমেন্ট নিতে পারতেছি, মানে মোমেন্টের ভ্যালুটা 0 ধরে আমরা হচ্ছে ম্যাথটা করতে পারতেছি। সব জায়গায় কিন্তু আমরা হচ্ছে এই সামেশন অফ 0 ধরে করতে পারবো না, এটা দেখতে হবে যে আসলে কি ধরনের আচ্ছা, ডাব্লু ইন্টু কানেক্টেড আছে। 2 না ডাব্লু ইন্টু 3 হবে?
না না এই যে দেখো এটা হচ্ছে আমার মোমেন্ট, হ্যাঁ যেখানে আমরা মোমেন্ট নিছি, হ্যাঁ, আর আমার ডাব্লু হচ্ছে এইখানে। তা মাঝ বরাবর না ওই এই টুকের। টোটাল বলি, এই টোটাল ভ্যালু হচ্ছে 5, হুম এই বাহিরের ভ্যালু হচ্ছে 3, হুম। তাহলে এই মাঝখানের ভ্যালু কত? 2। 2। আর আমি যে এই পয়েন্টে নিতেছি, এটা ঘুরবে কিভাবে? যে এইভাবে ঘুরবে না? হুম হুম। আমার তো ডিস্টেন্স এটা লাগবে, হ্যাঁ আমি হ্যাঁ। তো এই ডিস্টেন্স কত? 2। হুম। এই ডিস্টেন্স হচ্ছে 2, এই জন্যই হচ্ছে ডাব্লুর সাথে 2 হয়েছে। ও ঠিক আর এটা আছে। যেহেতু ক্লকওয়াইজ ঘুরতেছে তাই পজিটিভ। আচ্ছা ঠিক আছে, তো আমরা যদি এবার সামনে যাই আরো, যে এবার যদি এই পয়েন্টে মোমেন্ট নেই, তাহলে কি এবার ডাব্লিউ ঘুরতেছে অ্যান্টি ক্লকওয়াইজ। আর এটার ডিস্টেন্স কত? এখানে ডিস্টেন্স হচ্ছে 4, 4 সম্ভবত, হ্যাঁ 4। এটা হচ্ছে 4, টোটালটা হচ্ছে 5, আর এখান থেকে যদি আমি 1 বাদ দিই তাহলে এটা আসে 4 ফিট। তো এই যে মাইনাস ডাব্লিউ ইন্টু 4, আর এই পি এ এল যেটা, এটা হচ্ছে আমার ক্লকওয়াইজ মুভমেন্ট দিবে। তো ক্লকওয়াইজ, আর এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 6 ফিট। তো পি এল ইন্টু 6, এখান থেকে আমরা পি অ্যালুমিনিয়াম আর ওয়েট এটা রিলেশন পাই। হ্যাঁ, এখন আমাকে একটা কথা বলে দিছে ওনারা, যে এই কি হবে, আমার যেই এটা লেভেল কিন্তু সেম থাকবে। এটা লেভেল কিন্তু কখনোই হচ্ছে এরকম আঁকা বাঁকা হবে না। এটা কি থাকবে? এটা হচ্ছে সবসময় সেম থাকবে। অর্থাৎ এই পয়েন্টের যে ডিফরমেশন, এই পয়েন্ট যতটুকু নিচে নামবে, এই পয়েন্টও ঠিক ততটুকুই নিচে নামবে, অর্থাৎ ডিফরমেশনের পরিমাণ কি হবে? ইকুয়াল। তো ওই শর্তের সাহায্যে আমরা এটা লিখতে পারি যে ডেল স্টিল ইকুয়ালস টু ডেল অ্যালুমিনিয়াম। আবার আমরা শুধু জানি যে পি এর তো রিলেশন আমরা পাইছি ওই মোমেন্টের মাধ্যমে, যে স্টিলের জন্য 1/3 ইন্টু ডাব্লিউ। এল এর ভ্যালু দেয়া আছে, এটাকে ইঞ্চিতে নিয়ে গেলাম 12 দ্বারা গুণ করে। এর ভ্যালু দেয়া নাই, আমরা কিন্তু এর রিলেশনটা বের করব, মানে রেশিওটা বের করব। এর ভ্যালু দেয়া আছে, এইটা রিলেশন আমরা পাইছি, ওই যেটা এই যে এটা। আর লেন্থটাও দেয়া আছে, 12 দ্বারা গুণ করে ইঞ্চিতে নিয়ে গেলাম, এর ভ্যালুটা দেয়া আছে। এটা যদি আমরা এবার সিম্পলিফাই করি তাহলে হচ্ছে আমরা এই ধরনের রিলেশন পাই। এটাকে আমরা কি লিখতে পারি? যে 3.82:1 এই আকারে লিখতে পারি, যেহেতু রেশিওতে লিখতে বলছে, তাই আমরা এটা এই রেশিও আকারে লিখলাম। এই ম্যাথে কি কারো কোনো প্রবলেম আছে? না, হ্যালো? সামনে আগাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সামনে যাই। এখানে আরেকটা ম্যাথ আমরা দেখি, যে দি টু ভার্টিক্যাল রডস অ্যাটাচ টু দা লাইট রিজিড বার। দুইটা ভার্টিক্যাল রড একটা লাইট রিজিড বারের সাথে অ্যাটাচ করা আছে। ফর দ্য লেন্থ, আচ্ছা, দি বার আর আইডেন্টিক্যাল এক্সেপ্ট ফর লেন্থ, অর্থাৎ এই বার দুটো হচ্ছে, বার দুটোর এরিয়া, বার দুটোর হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি সেম, শুধুমাত্র কি ব্যতীত? লেন্থ ব্যতীত বাকি সব সেম। এই জন্য লেন্থ দেখতেছি 4, আর এটা হচ্ছে 6। বাকি যে আমার এই এরিয়া, মডুলাস অফ ইলাস্টিসিটি, এগুলা কি সব হচ্ছে সেম। আচ্ছা, এরপরে কি বলছে? যে দি লোড ডাব্লিউ ওয়াজ অ্যাটাচ, এটা লোড ডাব্লিউ অ্যাটাচ হচ্ছে একদম হচ্ছে প্রান্তে। তো বলছে যে এই লোডসটা অ্যাটাচ করার আগে এটা হচ্ছে ছিল, এই যে আমার যে রড দুটো হচ্ছে স্ট্রেস ফ্রি ছিল। অ্যাটাচ করার পরে কি হয়েছে? একটা স্ট্রেস জেনারেট হয়েছে এই স্টিরার গুলোর মধ্যে। তো এখন আমারে বলছে ওই স্ট্রেসের পরিমাণ বের করতে, আর এখানে ডাব্লিউ এর ভ্যালুটা দেয়া আছে 6,600 পাউন্ড। ও আচ্ছা, সরি, স্ট্রেসের পরিমাণ বের করতে পারে নাই, আমাদেরকে বলছে যে এই লোডের পরিমাণটা বের করতে, এই ইসের জন্য, এই দুইটা রডের জন্য। ঠিক আছে, তো ঠিক আছে, আমরা এটা প্রথমে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলাম আগের মতোই। আমি সি পয়েন্টে মোমেন্ট নিলাম, সি পয়েন্টে মোমেন্ট নিলে আমরা হচ্ছে এই যে এটা ক্লকওয়াইজ মোমেন্ট দিবে, ডাব্লিউ এটা ইন্টু 10, এটা দিবে অ্যান্টি ক্লকওয়াইজ, এটাও দিবে অ্যান্টি ক্লকওয়াইজ, মাইনাস পি ইন্টু 4 পিবি ইন্টু 8। এখান থেকে আমরা একটা রিলেশন পাই, পি এ প্লাস টুয়াইস পিবি ইকোয়ালস টু এত। আবার এখানে যে এখানে ডাব্লিউ যেটা দেখো, ডাব্লিউ তো নিচে দিয়ে কাজ করবে, অর্থাৎ এখান দিয়ে এই বরাবর যদি টান দেওয়া হয়, এই এই ডিফরমেশনটা এরকম হবে, এই বরাবর হবে। তো আমি এখান থেকে সিমিলার ট্রায়াঙ্গেলের সাহায্যে আমি আবার হচ্ছে লিখতে পারি,
যে ডেল এ ইন্টু এখানে তো 4, এটাও হচ্ছে 4, তো এই ডেল এ বাই 4 আর ডেল বি বাই 8 সিমিলার ট্রায়াঙ্গেল থেকে যেহেতু রেশিও সমান, এখান থেকে আবার হচ্ছে আমরা একটা পাই যে ডেল এ ইকুয়ালস টু 0.5 ডেল বি। এখান থেকে আমরা সূত্র লিখতে পারি পিএল বাই এই যেহেতু বলে দিছে যে আমার স্টিল রড আর হচ্ছে আমার যে রড দুইটা আছে, রড দুইটা কি আইডেন্টিক্যাল, মানে আমার এরিয়াও সেম দুইটার জন্য, অর্থাৎ এই এরিয়া এই এ আর এ আমরা কেটে দিতে পারি যেহেতু সেম, ইও যেহেতু সেম কেটে দিতে পারি। শুধু থাকে কি, শুধু থাকে পি আর এল এর ভ্যালু দেয়া আছে 4 × 12 আমরা ইঞ্চিতে নিয়ে গেলাম, এটা 6 × 12 আমরা ইঞ্চিতে নিয়ে গেলাম এখানে শুধু। তাহলে এখান থেকে যদি সিম্পলিফাই করি আমরা একটা রিলেশন পাই পি এ ইকুয়ালস টু 0.75 বি। তো এখান থেকে পি এর ভ্যালু আমাদের আগের যে ইকুয়েশন, এই ইকুয়েশন যদি আমরা বসায় দেই পি এ ইকুয়ালস টু 0.75 বি, এখান থেকে আমাদের আমরা এটা বের করতে পারি, পিবি এর ভ্যালুটা বের করতে পারি। আমরা পিবি এর ভ্যালুটা বের হয়ে যায়। আবার এই পিবি এর ভ্যালু যদি আমরা এই ইকুয়েশন 2 তে বসায় দেই তাহলে আমরা পি এর ভ্যালুটা পেয়ে যাই। তো এখান থেকেই আমরা দুইটা ফোর্সের ভ্যালু আইডেন্টিফাই করতে পারি বা ডিটারমাইন করতে পারি। এটা আশা করি এটা তেমন একটা কঠিন ম্যাথ না, আশা করি যে এখন এই ম্যাথে তোমাদের কোনো প্রবলেম থাকার কথা না। তো এরপরে বলো যদি কোনো সমস্যা থাকে তাহলে সব দেখবো। আচ্ছা, ওই যে ওইখানে যে ডাব্লুটা ওইটা কেন ডান দিকে নিচে নামলো? হ্যাঁ, ওই যে ডাব্লিউটা ওইখানে যে ওটা ডান দিকে কেন, এই যে ডান দিকে কেন নামলো? এটা এই এখানে যে বলা ফিবোরি আছে দেয়। দি বার ওয়াজ হরাইজন্টাল। হুম, মানে এটাই ডাব্লিউটা এখানে অ্যাটাচ কেন, এটা জিজ্ঞেস করছো? হ্যাঁ মানে, ও এটা কি চিত্রে দেওয়াই নাকি? হ্যাঁ, এটা চিত্রে দেওয়া ছিল। তো ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাই যদি তোমাদের কোনো সমস্যা না থাকে, আর কোনো সমস্যা যদি না থাকে। এই ম্যাথটাও আগের মতোই, দি লাইট ফ্রিজের বার এ বি সি ডি কি আছে, এই বি পয়েন্টে পিন দ্বারা যুক্ত আছে, আর এখানে একটা স্টিলের রড আছে এই পয়েন্টে, সি পয়েন্টে আর এ পয়েন্টে। এই রডগুলোর স্পেসিফিকেশন দেওয়া আছে, লেন্থ, এরিয়া, গুণগত ইলাস্টিসিটি সব দেওয়া আছে, এটার জন্যও দেওয়া আছে। এখন আমাকে কি বের করতে বলছি সেটা দেখি, যে assuming that the bar was identically horizontal, ইনিশিয়ালি কি আছে, হরাইজন্টাল ছিল এবং স্ট্রেস ফ্রিও ছিল এই রডগুলোতে। এখন আমি যখন এই পয়েন্টে একটা লোড অ্যাপ্লাই করছি তখন আর সে কি ওই এর মধ্যে কি হয় স্ট্রেস জেনারেট করছে এবং তার মধ্যে কি ডিফরমেশন হওয়ার চেষ্টা করছে। এইবার যদি আমি টান দেই তাহলে এটা এরকম উপরের দিকে উঠতে চাবে, আর এটা যেহেতু সাপোর্ট এই পয়েন্টে উঠবে না এবং এটা এই যে এরকম হবে, এটা ডিফরমেশনটা নিচে এটা ড্র করা হয়েছে, এই যে ওপরের দিকে উঠতে চাইছে এবং নিচের দিকে আসছে। তো এটা তো ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার পরের আর কি, আগের মতোই আমাকে এখানে প্রশ্ন আচ্ছা বের করতে বলছে কি এটাই তো বলি নাই, ডিটারমাইন দ্য স্ট্রেস ইন ইচ রড আফটার দ্য লোড। আচ্ছা, এই দুইটা রডের মধ্যে দুইটা রডের স্ট্রেসের ভ্যালুটা বের করতে বলছে। পি এর ভ্যালুটা দেয়া আছে এই যে 20 কিলো পাউন্ড। তো আমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলাম, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার পর আমি যেহেতু বি পয়েন্টের পিন সাপোর্ট আছে, আমি যদি এখানে মোমেন্ট নেই, মোমেন্ট নেওয়ার পরে আগের মতোই আমি একটা রিলেশন পাবো এই যে এরকম টোয়াইস পিএল প্লাস এস ইন্টু 20। এরপরে আবারও সেম আমি এই ডিফরমেশনের জন্য সিমিলার ট্রায়াঙ্গেলের সাহায্যে আমি আবার আরেকটা হচ্ছে রিলেশন বের করতে পারি। এই যে সিমিলার ট্রায়াঙ্গেলের সাহায্যে আমি এই রিলেশনটা পাই যে ডেল এ এল বাই 4, এই যে এতটুকু ছিল 4 ডেল এল বাই 4 ডিভাইডেড বাই এতটুকু হচ্ছে 2 ডেল এল ডেল এস টি বাই 2। আমি সিমিলার ট্রায়াঙ্গেল থেকে এই রিলেশনটা পাই। এরপরে আগের মতোই আমি এটাকে প্রথমে সিম্পলিফাই করলাম। এরপরে যেহেতু আমাদেরকে স্ট্রেস বের করতে বলছে তাই আর ডাইরেক্ট ওই পি এল, আমরা কি সূত্রে কি জানি যে পি এল বাই এ ই। এখন এই যে পি বাই এ এটাকে আমরা সরাসরি স্ট্রেস লিখতে পারি না, এটা এখানে লেখা হয়েছে যে স্ট্রেস ইন্টু এল ডিভাইড বাই ই, সিগমা এল ডিভাইড বাই ই।
যেহেতু আমরা সিগমা বের করব, তাই আর আমরা এই ভেঙে লিখি নাই, ডাইরেক্ট লিখে দিছি। এখান থেকে আমরা একটা রিলেশন পাই। যেহেতু আমরা এল এর ভ্যালু জানি, ই এর ভ্যালু জানি, একমাত্র সিগমা ছাড়া বাকি সবগুলোই আমাদের কাছে নোন। তো আমি আবার একটা রিলেশন পাই। তো ইকুয়েশন 1-এ আবার আমরা কি জানি যে এই লোড ইকুয়ালস টু স্ট্রেস ইনটু এরিয়া। আমাদের যেহেতু লোডের ইকুয়েশন, আমি এটাকে স্ট্রেসের সাথে এরিয়া গুণ করে আমরা এটা লিখতে পারি স্ট্রেস ইনটু এরিয়া। আবার এই স্টিলের জন্য কি স্টিলের স্ট্রেস ইনটু স্টিলের এরিয়া। এরিয়া যেহেতু আমরা জানি, তো এরিয়ার ভ্যালু যদি বসায় দেই, তো আমরা আরেকটা হচ্ছে এই ফর দ্য ইনকনভিনিয়েন্স আমরা একটা রিলেশন পাই ইকুয়েশন 2-তে এখানে। এরপরে যদি আমরা এখান থেকে এই পি এর জন্য স্ট্রেস ইনটু এরিয়াটা গুণ করি, তাহলে হচ্ছে আমরা যেহেতু জানি এরিয়ার ভ্যালুগুলো আমাদের জানা আছে, তো এখান থেকে আমরা এটা বসাই দিছি, মানে এরকমের একটা ইকুয়েশন পাই। এই পর্যন্ত কি তোমরা বুঝতে পারছো নাকি এলোমেলো মনে হইতেছে? ফ্রম ইকুয়েশন 1 এর ওই যে ওইখান থেকে একটু সমস্যা হচ্ছে, ওইখানটা আরেকবার বললে ভালো হয়। আচ্ছা আচ্ছা, এটা আমি আরেকবার বলতেছি, দেখো। এটা তো ইকুয়েশন 1, এটা সরাসরি আমি বসাইছি। হ্যাঁ, তো আমরা কি জানি যে ফোর্স ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, যে স্ট্রেস ইনটু এরিয়া। এটা তো আমরা জানি, তাই না? এখন হ্যাঁ, এই আমরা তো বের করব স্ট্রেস, কিন্তু আমাদের এখানে আছে ফোর্স। তো ফোর্স থাকলে তো আর হবে না, জিনিসটাকে আমরা কি করব, আমরা স্ট্রেসে নিয়ে যাওয়ার চেষ্টা করব, যে স্ট্রেসের রিলেশনে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই জন্য আমরা করছি কি, যে অ্যালুমিনিয়ামের স্ট্রেস ইনটু অ্যালুমিনিয়ামের এরিয়া দ্বারা গুণ করলেই তো আমরা এই ফোর্স ইকুয়ালসটা লিখতে পারি। তো ওইটাই আমরা লিখছি এখানে। স্টিলের জন্য সেম, স্টিলের স্ট্রেস ইনটু স্টিলের এরিয়া আমরা এই স্টিলের লোডের জন্য লিখতে পারি। হ্যাঁ, এখন অ্যালুমিনিয়ামের এরিয়া আমাদের প্রশ্নে দেয়া আছে, আবার স্টিলের এরিয়া আমরা প্রশ্নে দেয়া আছে। এখন এই ইকুয়েশন 2-এ আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রেস অফ অ্যালুমিনিয়াম ইকুয়ালস টু 50/29 ইন্টু স্ট্রেস অফ স্টিল। অর্থাৎ এই অ্যালুমিনিয়ামের এই জায়গায় আমরা এই ভ্যালুটা বসাই দিতে পারি না? হ্যাঁ, এই ভ্যালুটাই এখানে আমরা বসায় দিছি। এই ভ্যালুটা যখন বসায় দিছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমার ইকুয়েশনে আননোন শুধু এই একটাই, শুধুমাত্র স্টিলের যে স্ট্রেস এটাই আননোন। ইকুয়েশনও একটা, আননোনও একটা। তো আমরা এটা সলভ করে ফেলতে পারি। সলভ করে আমরা হচ্ছে এই স্টিলের যে স্ট্রেসের ভ্যালু, এটা হচ্ছে আমরা পাই। এখন এই ভ্যালুটা আবার স্টিলের স্ট্রেসের এই ভ্যালুটা, এটা যদি আমরা এই ইকুয়েশন 2-তে বসায় দেই, তাহলেই তো আমরা এই অ্যালুমিনিয়ামের হচ্ছে স্ট্রেসটা পেয়ে যাই। এখানে ওইটাই করা হয়েছে। এই যে এই অ্যালুমিনিয়ামের স্ট্রেসের জায়গায় এটা এখানে বসায় দিছে। হ্যাঁ, দুটো রিজেক্ট স্ট্রেস বের করতে বলছে। তো এই বসায় দিলেই আমরা হচ্ছে অ্যালুমিনিয়ামের জন্য স্ট্রেসটা পেয়ে যাই। আর স্টিলের স্ট্রেস তো আমরা এখানেই পাইছি। তো ম্যাথটা আমাদের এখানেই শেষ। তো আশা করি যে তোমাদের আর কোনো সমস্যা নাই, বা থাকলেও বলো, আমি আরেকবার আরো বুঝে দেওয়ার চেষ্টা করবো যদি প্রবলেম থাকে এখনো। আর না থাকলে তাহলে আমরা পরের ম্যাথের দিকে যাই। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাই। আচ্ছা, এই 3 নাম্বার ম্যাথটাকে আছে কি আমাদের? আমার তো জানা মতে নাই মনে হয়। কোনটা? মানে স্লাইডে যেটা এক্সাম্পল এখানে 3 নাম্বারটা ওটা যেটা আমরা মাত্র সমাধান করলাম? না না, ওইটা আছে তারপরেরটা। ওই যে এটা হ্যাঁ এই যে হ্যাঁ, এটা স্লাইডের সমাধান করা নাই। এটা স্লাইডেও আছে, এটা আবার ওই শিটেও আছে না ম্যাথসটা। ওটা জানি, কিন্তু এবার আমাদের কি কি ক্লাস টেস্টে কি আছে? ক্লাস টেস্টে এখন এটা তো এক্সাক্ট ইনফরমেশনের মধ্যেই পড়ে, তো ওই হিসেবে দিতেও পারে, এখন আমি তো বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, শুরু করি। তো এখানে বলা আছে যে রিজিড বার ইজ সাপোর্টেড বাই পিনের দ্বারা সাপোর্টেড আছে এট এ এন্ড টু লিনিয়ার ইলাস্টিক ওয়্যার, দুইটা তারের সাথে সংযুক্ত আছে।
হ্যাঁ, দি এরিয়া অফ দ্য ওয়্যার বি, এখানে বি নাম্বারের যে বি তারের যে এরিয়া এটা দেয়া আছে 60 মিলিমিটার স্কোয়ার, আর এই সি তারের যে এরিয়া এটাও দেয়া আছে, এটা হচ্ছে 120 মিলিমিটার স্কোয়ার। বলছে কি ডিটারমাইন দ্য রিয়াকশন অ্যাট এ পয়েন্টের রিয়াকশন বের করতে বলছে। বি আর সি পয়েন্টের অ্যাপ্লাইড, বি আর সি পয়েন্টের রিয়াকশন বের করতে বলছে। এখানে বলে দিছে যদি আবার পি পয়েন্টের ভ্যালুটা যদি কত 60 যদি হয়, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কি করতে হবে, বি আর সি রিয়াকশন বের করতে হবে দুইটা এখানে। আর এতে যেহেতু এটা পিন সাপোর্ট আছে, পিন সাপোর্টের রিয়াকশন থাকে কয়টা, দুইটা। তো আমরা অ্যাজিউম করে নিতেছি যে ধরো আমি নর্মালি যেভাবে ধরি যে উপরে আর এইদিকে, তো আমার এখানে টোটাল তাহলে আমাদের বের করতে হবে কয়টা ভ্যালু, চারটা। বি এর জন্য একটা, সি এর জন্য একটা, আর এখানে হচ্ছে দুইটা, তো চারটা আমাদের আননোন। আমাদেরকে এই চারটা ভ্যালু কি করতে হবে, বের করতে হবে, আর ডিটারমাইন করতে হবে। প্রশ্নে এটাই বলছে। তো এখন আমাদের এটা আছে কি, এটা ইনক্লাইন ভাবে আছে, এই যে এইভাবে। আর ইনক্লাইন থাকলে আসলে আমাদের জন্য এটাকে সমাধান করা একটু কঠিন। এই জন্য আমরা এটাকে হচ্ছে ঘুরিয়ে সোজা করে নিলাম। অর্থাৎ আমরা যদি এটাকে এরকম ঘুরায় ফেলি, এটাকে যদি আমরা এটাকে যদি এভাবে ঘুরায় ফেলি, এই যে এই পয়েন্টের রেসপেক্টে ধরো, এই যে এইভাবে ঘুরাই জিনিসটাকে, অর্থাৎ থিটা অ্যাঙ্গেলে, এই যে এখানে থিটা অ্যাঙ্গেলে যদি ঘুরাই, তাহলে যে এইরকম একটা পাবো। বুঝতে পারছো? এটাকে যদি ঘুরায় ফেলি, হ্যাঁ, তখন হচ্ছে এই আমাদের এটা যদি থিটা অ্যাঙ্গেলে ঘুরে এতটুকু এতটুকু যে, তখন এটা কিরকম হবে, এটা হচ্ছে অনেকটা এরকম হবে। এই যে আমি এটাকে ঘুরায় ফেললাম, ঘুরায় ফেলার পরে আমার এই বারটা হবে এরকম। এটা হচ্ছে আমার ওই বি ওয়্যারটা আর সি ওয়্যারটা। এটা কি বুঝতে পারছো? আগে তো সোজা ছিল, কিন্তু আমি তো ঘুরায় ফেলছি, ঘুরায় ফেলার পরে এরকম হয়েছে। এখন আমি এটাকে কি করতে পারি, দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারি না? এটা কতটুকু অ্যাঙ্গেলে ঘুরছে, থিটা অ্যাঙ্গেলে। এই যে এখানে যে অ্যাঙ্গেলটা ঘুরছে থিটা অ্যাঙ্গেলে, এই অ্যাঙ্গেলেই তো ঘুরবে। তো এটাকে আমরা কি লিখতে পারি, যে পিবি কস থিটা, পিবি কস থিটা, এখানে এটাই লিখছি যে পিবি কস থিটা, পিবি কস থিটা, যে এটাও একটা উপাংশে ভাগ করতে পারি, পিবি কস থিটা। এতটুকু কি ক্লিয়ার যে এটা কিভাবে ঘুরলো, আর এখানে আমার এই উপাংশগুলো কিভাবে কিভাবে এই ভ্যালুগুলো পিবি কস থিটা বা পিসি কস থিটা হইলো? এটা কি ক্লিয়ার? এতটুকু কি ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখি যে এটা তো আমাদের হচ্ছে ইনক্লাইন লাইনটা ছিল, আর আমাদের যে ভ্যালু এটা দেওয়া ছিল যে এই বরাবর, যে 0.05 করে, অর্থাৎ 1.5, টোটাল 1.5, আর এই পাশে দেওয়া আছে 1। এই যে এই ভ্যালু, আর আমার আমার বারটা ছিল এইভাবে, আর আমার এই ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে 1, এটা হচ্ছে 1.5। কিন্তু আবার মেম্বার হচ্ছে এটা, এটা তো ইনক্লাইন, এটা তো আর তোমার হচ্ছে 1.5ও না 1ও না। এটাকে আমরা কি করতে হবে, বের করে নিতে হবে। এটা যদি আমাদের লম্ব হয়, লম্ব যদি 1 মিটার হয়, আর আমাদের ভূমি যদি 1.5 মিটার হয়, তাহলে আমরা অতিভুজটা বের করে ফেলতে পারি না? অতিভুজের এখানে কত হবে, টোটাল অতিভুজ হয় সম্ভবত 1.8 মিটার। এটা যদি বের করি, অতিভুজের ভ্যালু হবে 1.8, যেহেতু এটা তিনটা ভাগে ভাগ আছে, সমান 3 ভাগে ভাগ আছে, তাই প্রত্যেকটা পোর্শন হবে 0.6 করে। হ্যাঁ, তো 0.6 যদি হয়, আমি এটার ভ্যালুগুলো পেয়ে গেলাম। এখন আমাদের থিটার ভ্যালু তো আননোন, এই থিটার ভ্যালুটা বের করতে হবে। আমরা যদি থিটার ভ্যালুটা বের করতে চাই, তাহলে একটু এলোমেলো হয়ে গেছে বেশি। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমার এই ভ্যালুটা, যেটা হচ্ছে 1.5, এটা হচ্ছে 1, আমার এই অ্যাঙ্গেলে ঘুরছে। তো এটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি না যে tan থিটা ইকুয়ালস টু লম্ব কত 1, আর অতিভুজ হচ্ছে 1.5, লম্ব ভূমি হচ্ছে ওয়ান 1.5। লম্ব 1 বাই, ওয়ান কিভাবে? এই যে আমার এখানে দেয়া আছে, এখানে দেয়া আছে,
এটা প্রশ্নে দেয়া ছিল। হ্যাঁ, তো এখান থেকে আমরা থিটার ভ্যালুটা বের করে ফেলতে পারি। এটা আসছে 33.7। হ্যাঁ, এখন এখানে আরেকটা বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে যে আমাদের এই যে এইভাবে ছিল, আমার টোটাল এই ভ্যালুটা ছিল 1। হ্যাঁ, আর এখানে আমার এই ইনক্লাইন দুইটা তার দ্বারা যুক্ত ছিল। যদি এরকম থাকে তাহলে আমরা এটাকে বের করতে পারি এভাবে যে প্রত্যেকটা সমান 3 ভাগে ভাগ হবে। আর এটা টোটাল যদি 1 সমান 3 ভাগে ভাগ করি, তাহলে প্রত্যেকটা পোর্শনে আসে 0.33 করে। বুঝছো? তাই এই ভ্যালুগুলো এই ভ্যালুগুলো হচ্ছে 0.33 প্রত্যেকটা। বুঝতে পারছো? অর্থাৎ এই এই যে ডিস্টেন্স, এটা হচ্ছে 0.3। আবার এই পয়েন্টের যে ডিস্টেন্স, এইখান থেকে 0.3, কিন্তু নিচে থেকে কত? 0.66। আর একদম যদি টপে চলে যাই, টপে আসবে 1, কারণ নিচে থেকে পর্যন্ত 1, এটা তো আমাদের দেয়াই ছিল। হ্যাঁ, এর কি বুঝতে পারছো? বেশ। আচ্ছা, তো আমাদের ম্যাথটা যদি এতটুকু বুঝে থাকো তাহলে ম্যাথটা একেবারে ইজি হয়ে গেছে। এখন আর তেমন কোনো সময় লাগবে না। আর আমাদের এইভাবেও আমাদের পিটা তো এরকম ছিল, কিন্তু যখন আমরা এটাকে ঘুরায় ফেলছি তখন তো এটা এরকম হয়ে গেছে বারটা। তো আমরা তো নিব হচ্ছে যে এই লম্ব বরাবর। তো এটাও কি থিটা বরাবর, তো এটাকেও লিখতে পারি কি, যদি 6 হয় তো এটাও কি হবে 6 cos থিটা। তো এখন আমাদের এইটা এই ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা শেষ, থিটার ভ্যালু বের করা শেষ। এখন শুধু আমরা কি করব, আমরা এই পয়েন্টে মোমেন্ট নিব। আমরা যদি এই পয়েন্টে মোমেন্ট নেই আগের মতো, আমাদের এই ডিস্টেন্স আমরা জানি, আমরা ভ্যালুগুলো এরপরে বসায় দিতে পারি। সব বসায় দিলে আমাদের এই রকমের একটা রিলেশন পাই। এটা আবারও ঘুরে গেছে, এই ঘুরছিল তো। এই যে আমরা এরকম একটা রিলেশন পাই। এই দিকে যদি আমরা সিম্পলিফাই করি, তোমরা মোমেন্ট তো নিতে পারবা, এখন মোমেন্ট তো আর আমাকে নিয়ে দেখাইতে হবে না, জাস্ট মোমেন্ট নিবা, এবারে সিম্পলিফাই করবা। সিম্পলিফাই করলেই এটা চলে আসবে, মানে এটা অনেক ভ্যালু আসবে তোমার 8.98 সামথিং আসবে। তো এটাকে ইকুয়াল আমরা 9 ধরছি একেবারে, বুঝছো? তো এটা 9 চলে আসবে, এরকম একটা রিলেশন পাবা। এই রিলেশন, এরকম রিলেশন আসলো। আবার আমরা কি জানি যে আমরা যদি এই পয়েন্টে আমরা 6 cos থিটা অ্যাপ্লাই করতেছি, তো আমরা যদি এই বরাবর হচ্ছে নিচের দিকে টান দেই তাহলে কি হবে, ডিফরমেশনটা যে এরকম ডিফরমেশন হওয়ার চেষ্টা করবে। এটা হচ্ছে বি পয়েন্টের জন্য, এটা সি পয়েন্টের জন্য, তো এই ডিফরমেশনটা এরকমই হয়েছে। আমরা এই ভ্যালুগুলো সব বের করছি। এখন আবার আগের মতো সিমিলার ট্রায়াঙ্গেল থেকে আমরা কি লিখতে পারি, ডেল বি বাই 0.6, আর এটার জন্য হইতেছে ডেল সি বাই 1.2। এখান থেকে আমরা এটাকে সিম্পলিফাই করতে পারি। আবার এই ডেল এর জন্য আমরা সূত্র বসাতে পারি পিএল বাই এই। এখানে ই এর ভ্যালু দেওয়া ছিল না, প্রশ্নে ই এর ভ্যালু দেওয়া ছিল না, তো আমরা ধরে নিছি যে ই এর ভ্যালু সেম। যদি সেম হয় তাহলে এই ই আর এই হচ্ছে আমরা কেটে দিতে পারি। বাকি সব ভ্যালু আমাদের জানা আছে, শুধুমাত্র ফোর্সটা ছাড়া, কারণ এখানে বলা ছিল না, বুঝছো? এখানে আইডেন্টিক্যালও বলা নাই, আবার ই এর ভ্যালু দেওয়া নাই। তো আমরা ধরে নিছি যে এটা একই ম্যাটেরিয়াল। হ্যাঁ, কারণ এছাড়া ম্যাথ আসলে আমরা করতে পারবো না। তো ই এর ভ্যালুটা কেটে দেওয়া যায়। এরিয়া তো আমাদের দেয়া ছিল, এরিয়া ভ্যালুটা বসাইছি। এখানে এই লেন্থ যেটা, এটা হচ্ছে আমাদের দেয়া ছিল যে এই 6 জন্য, মানে এটা কি এই এল বি বি পয়েন্টে তারের যে লেন্থ, ওয়ারের যে লেন্থ, এটা হচ্ছে এই যে এতটুকু লেন্থ আমার কত ছিল, পয়েন্ট এই যে 33। এটা কিন্তু এই বি পয়েন্টের জন্য। আবার যখন এই সি এর এলসি সি তারের জন্য যদি বের করতে যাই, তখন কিন্তু হবে আবার এই এতটুকু, অর্থাৎ 0.066। এটা কি বুঝতে পারছো? কারণ লেন্সটা কিন্তু বড়, দুইটা তারের লেন্থ কিন্তু ইকুয়াল না, একটা ছোট একটা বড়। তো এখান থেকে আমাদের এই লেন্থের ভ্যালুগুলো আমরা বসায় ফেললাম। এখান থেকে আমরা আবার একটা রিলেশন পাই, পিবি ইকুয়ালস টু 0.5 পিসি। তো এখান থেকে এখান থেকে এখানে যে পিবি এর যে ভ্যালু, এটা আবার আমরা কি করতে পারি, এই ইকুয়েশন 1 এ বসাইতে পারি। আমরা ওইটাই করছি, যে আমরা এটা ইকুয়েশন 1 এ বসিয়ে দিছি। ইকুয়েশন 1 এ বসাই দেওয়ার পর আমরা পিসি একটা ভ্যালু পাইছি।
এই পিসি এর ভ্যালু আবার আমরা কি করছি, ইকুয়েশন 2 তে বসাই দিছি। ইকুয়েশন 2 তে বসাই দিলে পিবি একটা ভ্যালু আমরা পেয়ে গেছি। তো আমরা কি ওই দুটো তারের যেই যেই রিয়াকশন দুটো পেয়ে গেলাম, পিবি এর জন্য এত, পিসি এর জন্য এত। এখন আমাদের বাকি আছে কি ওই এ পয়েন্টের যে পিন সাপোর্ট ছিল তার রিয়াকশনটা বের করা। এই যে এই পয়েন্টের রিয়াকশনটা বের করা। এখানে যদি একটা জিনিস একটু দেখো, বোঝার একটা বিষয় আছে। এই যে আমরা কিন্তু এই এই পিবি এর ভ্যালুটা পেয়ে গেছি না, যেটা আমরা মাত্র বের করছি। আর এই যে পিসি, এটার ভ্যালু বের করছি। হ্যাঁ, আর এটার ভ্যালু দেওয়া আছে সরাসরি 6। আমরা যদি এবার এটাকে যদি আমরা এফ অফ ওয়াই করি, সামেশন অফ এফ অফ ওয়াই করি, তাহলে কি আসবে? উপরে যাচ্ছে এ ওয়াই, উপরের দিকে ধরছি আমরা, পজিটিভ অ্যাজুম করে নিছি। উপরে যাচ্ছে পিবি পি প্লাস পিসি, আর মাইনাস কত 6 ইকুয়ালস টু 0। এখান থেকে পিবি এর ভ্যালু আমরা বের করছি, পিসি ভ্যালু বের করছি। এখান থেকে তাহলে আমরা এই এ ওয়াই এর ভ্যালু আমরা পাবো না, এ ওয়াই এর ভ্যালুটা আমরা পেয়ে যাব না। আমরা ওইটাই করছি যে আমরা এখানে ওই এ ওয়াই এর ভ্যালু পেয়ে যাব এটা ব্যবহার করে। আবার আমরা যদি এখানে এই এ এক্সটা বের করতে চাই, আমাদের এই বরাবর কি কোনো লোড আছে এখন এই ইনক্লাইনের জন্য? আমাদের তো সব হচ্ছে ভার্টিক্যাল, একদম পুরো 90 ডিগ্রিতে। কোনো লোড আছে? কোনো লোড কিন্তু নাই এক্স এক্সিস বরাবর, এই বরাবর কিন্তু কোনো লোড নাই। তো আমাদের কি এই এক্স এর ভ্যালু কত? 0। এটা কি বুঝতে পারছো? আচ্ছা, তো আমরা তাহলে এসে যাই, দেখি ভ্যালু এখানে ওইটাই করছে। এই যে আমরা, হ্যাঁ, উপাংশ থাকবে না কখন? যখন হচ্ছে যে একটা জিনিস দেখো। একটা কিন্তু উপাংশ থাকে এ এক্স বরাবর ওই যে থিটাটার জন্য। হ্যাঁ, বুঝতে পারছি তোমাদের, এই জন্যই জিজ্ঞেস করছিলাম যে কোনো আছে, কনফিউশন আছে কিনা। এই যে দেখো, এই যে ইনক্লাইন বরাবর আছে, আমার আমার এই বারটা এরকম ছিল। হ্যাঁ, আমার হচ্ছে পিনটা এরকম ছিল, আমার তার ছিল এই বরাবর, আর আমার এই পয়েন্টে একটা হচ্ছে লোড দেওয়া ছিল। এটা হচ্ছে পিসি, এটা হচ্ছে পিবি, আর এটা হচ্ছে আমার এ এক্স, তাই না? এখন দেখো, এই যে সিনারিও, এই সিনারিওর জন্য তুমি কি এই এই বরাবর অথবা এই বরাবর কোনো লোড পাবা? দেখো দেখি। এই পাবা না, হ্যাঁ ওইটাই। আমরা কখন পেতাম? যদি এটা এরকম হইতো, মানে ওই যে আগের মতো যদি আমরা ঘুরাই ফেলতাম, তখন আমরা কিন্তু পাইতাম। তখন আমরা আবার এইখানে উপাংশ পেতাম। কিন্তু আমরা করছি কি, আমাদের তো সরাসরি পিবি এর ভ্যালুই আছে। তখন কি আসছে? তখন ওই পিবি কস থিটা, পিসি কস থিটা, ওই 6 কস থিটা, এই ধরনের আবার ওই টার্মগুলো চলে আসতো। কিন্তু আমাদের তো এত জটিল করার দরকার নাই, আমরা তো সরাসরি বের করে ফেলতে পারি, আমাদের পিবি এর ভ্যালু জানি। হ্যাঁ, আমাদের সবকিছু একদম মানে একদম ভার্টিক্যাল আছে, তো কি দরকার এত হচ্ছে ইসে যাওয়া? তো এই জন্য ডাইরেক্ট আমরা ওইখান থেকে এটা ভ্যালু পেয়ে যাই। ওটা জিরোই আসতো, বুঝছো? এত ক্যালকুলেশন করার পরে দেখতাম যে আসলে জিরোই আসছে। কারণ ওই যে এই এদিকে যেত কিছু, এদিকে যেত কিছু, আবার এইদিকে আছে কিছু, ও সব মিলে দেখছি ইকুয়াল হয়ে গেছে 0। তো এটা তো বুঝতে পারছো, এখানে সবগুলো ভ্যালুই বের করে ফেলছে। ঠিক আছে, তাহলে তাহলে আমরা যদি পরবর্তী ম্যাথে যাই, এটা হচ্ছে আমাদের ওই ইফতিখার আনাউন্সারের শিটে ছিল। শিটের যে সম্ভবত এটা হচ্ছে 9 নাম্বার ম্যাথ সম্ভবত। হ্যাঁ, এখানে বলছে যে ক্যালকুলেট দ্য ফোর্সেস অ্যান্ড এক্সিয়াল স্ট্রেসেস ইন ওয়্যার এ সি সাপোর্ট, অর্থাৎ এই এ আর সি এর
আমাদের কি করতে হবে, ফোর্স বের করতে হবে, স্ট্রেস বের করতে হবে। আমাদের এটার বার দেয়া আছে, ক্যালকুলেট দ্য ডিফ্লেকশন এট বিম এ সি ডি, অর্থাৎ এই এ সি আর ডি পয়েন্টের ডিফ্লেকশন বের করতে বলছে। ঠিক আছে, তো আমরা প্রথমে কি করলাম, প্রথমে এটাকে সিম্পলিফাই করে ফেলি। আমাদের যে ইউডিএল ছিল এটাকে আমরা প্রথমে ফিগুরি ডায়াগ্রাম আঁকছি, এই বরাবর কেটে ফেলছি। তো এরকম ফোর্সের ভ্যালু বাই টেনশনে, যেহেতু এটা তার তার বলছিল নাকি রড বলছিল, যাই হোক, আচ্ছা তার, হ্যাঁ যে ওয়্যার বলছে। তো এই আমরা ইউডিএলটাকে পয়েন্ট লোড বানায় ফেললাম আমাদের কাজের সুবিধার্থে। হ্যাঁ, তো এখন যদি আমি এই বি পয়েন্টে মোমেন্ট নেই, বি পয়েন্টে যদি মোমেন্ট নেই, তাহলে আমি সব ক্যালকুলেশন করার পর আমি একটা রিলেশন পাই। আবার আগের মতোই, যদি এটা হচ্ছে এই এটার যে ডিফ্লেকশন এটা কিরকম হবে, এটাকে ওপরের দিকে হচ্ছে ধাক্কা দিতেছে, এটাকে এই নিচের দিকে ধাক্কা দিতেছে, এই যে এরকম হবে না, আমার যে ডিফ্লেকশনের যে চিত্রটা, ডিফরমেশনের যে চিত্রটা, এই যে সিনারিওটা এরকম হয়েছে। এখান থেকে আমরা এখন সিমিলার ট্রায়াঙ্গেলের, এই দেখো আমার যেই ফোর্সটা এটা কি করতেছে, এটা উপরের দিকে ধাক্কা দিতেছে না তাকে, এটা যদি হ্যাঁ এটা যদি উপরের দিকে ধাক্কা দেয়, উপরের দিকে ওঠার চেষ্টা করবে, কিন্তু এটা তো সাপো, এখানে তো আর কোনো হচ্ছে উপরও নামবে না নিচেও নামবে না, এখানে তো জিরো। তো এটা হচ্ছে এরকম হবে। আবার এখানে দেখতেছি যে এটা নিচের দিকে একটা ফোর্স দিতেছে, ওই যে এরকম হবে আলটিমেটলি গিয়ে। আচ্ছা, এই চিত্রটা কি মানে এএফডি না বিএমডি বা এরকম কিছু? এটা এএফডিও না, এটা বিএমডিও না, এটা হচ্ছে জাস্ট তুমি ওই ডিফরমেশনের একটা হচ্ছে তুমি একটা ডায়াগ্রাম বলতে পারো। এখান থেকে আমরা সিমিলার ট্রায়াঙ্গেলের সাহায্যে আমরা ডিফরমেশনটার রেশিওটা বের করতে পারি। হ্যাঁ, তো আগের মতো সিমিলার ট্রায়াঙ্গেল, এই যে এই ট্রায়াঙ্গেলের জন্য ডেল এ বাই 6, আবার এই ট্রায়াঙ্গেলের জন্য আমরা কি বের করছি, ডেল সি, তো ডেল সি যদি বের করছি তো এই ট্রায়াঙ্গেল হবে ডেল সি বাই 3। এখান থেকে আমি একটা রিলেশন পাই। আবার আমি জানি কি পি ডেল ডিফারেন্সিয়েশন পিএল বাই এই, এটা আমরা জানি। এখন আমাদের এই এল এর ভ্যালু কোশ্চেনে দেয়া ছিল, এল এর ভ্যালু দেয়া আছে, এরিয়া দেয়া আছে, ই দেয়া আছে, সব দেয়া আছে, শুধু এই ফোর্সটাই আননোন। যেহেতু সব ভ্যালুগুলো দেয়া আছে, আমি এখান থেকে আরেকটা রিলেশন বের করতে পারি। আর আমি এখানে যে পিটা, এটাই তো আমার ওই যেটা আমি আগে টি দ্বারা প্রকাশ করছিলাম, এখানে কিন্তু পি আর টি সেম, আমি একই জিনিসটাকে আর কি ওই পি দ্বারা প্রকাশ করছি, এই জন্য উল্টাপাল্টা হয়ে মানে একটু আবার আরেকবার চলে আসছে। তো এটাকে তো সরাসরি আমি টি এ লিখতে পারি, এটাকে সরাসরি আমি টিসি লিখতে পারি। তো এটা হচ্ছে আমার রিলেশন। এখন আগের মতোই এখান থেকে টি এর যে ভ্যালুটা পেলাম, এটা যদি আমার ইকুয়েশন 1-এ বসায় দেই, আমি যদি এটাকে এই ইকুয়েশন 1-এ বসায় দেই, তাহলে এখান থেকে আমি টিসি একটা ভ্যালু পাই। আবার এই টিসি ভ্যালু যদি আমি আবার ইকুয়েশন 2-তে বসায় দেই, তাহলে হচ্ছে আবার হচ্ছে আমি টি এর ভ্যালু পেয়ে যাই। আমি কিন্তু দুইটার ফোর্স পেয়ে গেছি, টি এ এবং টি সি এর ফোর্সটা দুটো পেয়ে গেছি। এখন আমাকে বলছিল স্ট্রেস বের করতে। তো স্ট্রেস সমান আমরা কি জানি, ফোর্স বাই এরিয়া। ফোর্স আমি বের করছি, এরিয়া আমার প্রশ্নে দেয়া আছে, তা আমি স্ট্রেস বের করতে পারবো না, তো আমার স্ট্রেসটাও বের হয়ে যায়, এ এর জন্য বের হয়, সি এর জন্য বের হয়। তো স্ট্রেসও আমি পেয়ে গেলাম। এখন আমার বের করতে হবে ডিফরমেশন। ডিফরমেশনের তো আমরা সূত্রই জানি, যে ওই যে পিএল বাই এই, আগের মতোই পিএল বাই এই। এখন এই পি এটাকে আবার আমরা কি লিখতে পারি, স্ট্রেস লিখতে পারি। এই স্ট্রেসের ভ্যালু আমরা একটু আগে বের করছি, এই এটা দেয়া আছে, এটা দেয়া আছে, তো আমি এই ভ্যালুটা ডিফরমেশন পেয়ে যাই। আবার এই স্ট্রেসের ভ্যালু একটু আগে বের করছি, এটাও দেয়া আছে, এটাও দেয়া আছে, তো আমরা এটাও পেয়ে যাই। শুধু সিমিলার ট্রায়াঙ্গেল থেকে বের করতে হয় ডি পয়েন্টেরটাও আগের মতোই, এই যে আমি কি লিখতে পারি, এই সিমিলার ট্রায়াঙ্গেল থেকে ডেল সি বাই 3 লিখতে পারি। আবার এটা কি লিখতে পারি, যে ডেল ডি বাই 6 লিখতে পারি না। এই 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 ডেল সি এর ভ্যালু কিন্তু আমরা মাত্রই বের করলাম, এই যে এখানে, এই যে আমরা ডেল সি ভ্যালু বের করছি না, এই ভ্যালুটা যদি আমরা এখানে বসায় দেই,
এই যে এখানে, তাহলেই তো আমরা ডেল ডি এর এই ভ্যালুটা পেয়ে যাই। তো আমরা সব ভ্যালুগুলো পেয়ে গেলাম আমাদের যা যা বের করতে বলছে। তো এই ম্যাথে কি আর কোনো প্রবলেম আছে? না। আচ্ছা, তো এখন এটা ছিল এই পার্ট গেল। আমাদের আরো 2টা ম্যাথ দেখতে হবে, 2টা ম্যাথ দেখলেই শেষ। হ্যাঁ, ওগুলো আমি আসলে খাতায় তুলতে পারি নাই, কিন্তু ওগুলো হচ্ছে এই ইসে দেয়া আছে, লেকচারে দেয়া আছে। লেকচার নাম্বার 20 সম্ভবত, এটা থার্মাল স্টেজ, যেটা থার্মাল স্টেজের পার্টটা আর কি। এই যে, আর বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে হচ্ছে শেষ হয়ে যাবে। থার্মাল স্টেজের যে বিষয়টা, সূত্রগুলোর সাথে তোমরা আশা করি আগে থেকেই পরিচিত। এই যে এই সূত্র তোমরা আগে থেকেই জানো যে ডিফরমেশন ইকুয়ালস টু কি, এই যে আলফা এল ডেল টি, তাই না? এই আলফা কি, আলফা হচ্ছে এই থার্মাল কোএফিসিয়েন্ট, দি কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপেনশন। এই এল কি, এল হচ্ছে আমার লেন্থ। আর ডেলটি কি, ডেলটি হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, বা ডেল টেম্পারেচার ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার। এই সূত্র তো তোমরা আগে থেকে পরিচিত, এটা তো আর মানে বেশি কিছু বলার তেমন কোনো কিছু নাই। তো আমরা পরবর্তী আমরা ম্যাথে চলে যাই সরাসরি। এখানে একটা ম্যাথ দেওয়া আছে, এখানে বলা আছে যে এটা ব্রোঞ্জ বার 3 মিটার লম্বা। হ্যাঁ, এখানে বলছে ক্রস সেকশন এরিয়া দেওয়া আছে এটার, এটা হচ্ছে 320 মিলিমিটার স্কোয়ার, ইজ প্লেসড বিটুইন টু রিজিড ওয়ালস অ্যাজ শোন ফিগার। আচ্ছা, এট টেম্পারেচার -20°C, দি গ্যাপ। এখানে বলছে যে একটা হচ্ছে একটা ব্রোঞ্জের বার দেয়া আছে, যার লেন্থ দেয়া আছে 3 মিটার, এরিয়া দেয়া আছে। এখন বলছে যে এখানে কিছু ফাঁকা জায়গা রাখা আছে। কতটুকু? 25 মিলিমিটার ফাঁকা জায়গা রাখা আছে। কারণটা কি? কারণ হচ্ছে যখন টেম্পারেচার বৃদ্ধি পাবে তখন এটা কি হবে, বৃদ্ধি হবে। তো এই জন্য এটা ফাঁকা দেয়া আছে। এখন বলছে যে টেম্পারেচার এত বেড়ে গেল যে যে ফাইন্ড দ্য টেম্পারেচার এট হুইচ দি কম্প্রেসিভ স্ট্রেস ইন দ্য বার উইল বি 35 মেগা প্যাসকেল। অর্থাৎ আমার টেম্পারেচার কি হবে, আমার এমন একটা টেম্পারেচার বের করতে হবে যে টেম্পারেচারে এই লেন্থ পুরোটা বেড়ে, অর্থাৎ এই ডেলটা পুরোটা বেড়ে আবার কি হবে, আরো বাড়তে চাবে। যখন আরো বৃদ্ধি পেতে চাবে, কিন্তু সে তো মানে বৃদ্ধি হইতে পারবে না, কারণ এখানে কি আছে, এখানে সাপোর্ট দেয়া আছে। তখন কি হবে, তখন এখানে একটা স্ট্রেস জেনারেট হবে। তখন একটা স্ট্রেস, যখন এখানে একটা ইন্টারনাল স্ট্রেস হচ্ছে তোমার জেনারেট হবে, যেটাই হচ্ছে আমার থার্মাল স্ট্রেস। ওই স্ট্রেসটা কত হইতে হবে, ওই স্ট্রেসটা বলা আছে 35 হইতে হবে। ওই 35 স্ট্রেস হওয়ার জন্য আমার টেম্পারেচার কত হইতে হবে সেটাই আমাকে বের করতে বলছে। বুঝতে পারছো? ফাইনাল টেম্পারেচার কত হবে ওইটাই আমাকে বের করতে বলছে। এখন আমাকে আলফা এর ভ্যালু দেয়া আছে, আর হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি ভ্যালু দেয়া আছে। তো আমি টোটাল যেই ডেল ওটা কি হবে, প্রথমে হচ্ছে এতটুকু তো বৃদ্ধি হবেই কোনো ধরনের কোনো বাধা ছাড়া। এরপরে বৃদ্ধি হতে চাবে কিন্তু বৃদ্ধি হইতে পারবে না, এখানে কি হবে, এখানে একটা স্ট্রেস জেনারেট হবে। ওই 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 স্ট্রেসটাকেই কি করছে এখানে, ওই ডিফরমেশনের ইসে লিখছে। তো আমরা সূত্র থেকে লিখতে পারি যে টোটাল হচ্ছে আমার ডিফরমেশন, প্রথমে হচ্ছে যে ডেল যেটা দেয়া আছে এটা তো হবে, প্লাস যে ডিফরমেশন ওইটা যেটা হইতে চাবে কিন্তু হইতে পারবে না, যার কারণে কি হবে, স্ট্রেস জেনারেট হবে। তো এটা সরাসরি আমরা ডাইরেক্ট সূত্র লিখতে পারি যে আলফা এল ডেল টি, এই ডেলের ভ্যালু আমার দেয়া আছে 25। আর এটার জন্য কি হবে, স্ট্রেস জেনারেট হবে। তো আমি স্ট্রেসটা লিখে ফেলি ডাইরেক্ট, স্ট্রেস এল ডিভাইড বাই ই, এটা লিখতে পারি যেটা এখানে লিখছে এই যে। ভাই এখানে কি স্ট্রেসের যে সূত্রটা দেখলেন, হ্যাঁ, মানে ওই যে ডিফরমেশন, ওইটা কি আমরা যে স্ট্রেস টোটাল যে ওই সূত্রটা হবে না নাকি? স্ট্রেস টোটাল বলতে বুঝতে পারিনি। মানে ওই যে ডিফরমেশন টোটালের যে সূত্রটা আপনি আলফায়, না না, এখানে ওইটা 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 এখানে হবে না। ওইটা হচ্ছে যে দেখো আলফা এর জন্য তো যে এইটা এখানে বসছে, মানে আসলে আলটিমেটলিটা কি হবে, আলটিমেটলি হবে যে ওই আলফা এল ডেল টি, এইটা আমার ইকুয়াল হচ্ছে আমার যে ডিফরমেশন। আর হচ্ছে যেখানে যে স্ট্রেস, এখানে তো ডিফরমেশন হইতে চাবে কিন্তু হইতে পারবে না, ওখানে কি হবে, একটা স্ট্রেস জেনারেট হবে। আসলে আলটিমেটলি হবে এইটা, এটাই এখানে লিখছে এই যে। হুম,
তো এখানে তো ভ্যালুগুলো বসাই দিছে, এই ভ্যালুগুলা আমার যে নোন, এখানেও এই ভ্যালুগুলো বসাই দিছে। এখানে সিগমার ভ্যালু দেওয়া আছে 35, এল এর ভ্যালু তো আমরা জানি 3 মিটার, এই যে 3 মিটার, এর মিলিমিটারে নিয়ে গেছে। ই এর ভ্যালু দেয়া আছে, এই যে ই এর ভ্যালু, সব সব ভ্যালু দেয়া আছে। এখানে এখানে সম্ভবত 25 মিলিমিটার হবে না, বুঝছো, এটা হবে 2.5 মিলিমিটার। এখানে একটা পয়েন্ট দিয়ে দিবা, না না এটা 2.5 মিলিমিটার হবে আর কি, এটা ভুল করছে এখানে। তো এখানে এখানে ক্যালকুলেট করলে আমার তো এই যে ইনিশিয়াল যেই টেম্পারেচার সেটা দেয়া আছে -20, ফাইনালটা এখান থেকে এখানে একমাত্র আননোন আছেই শুধুমাত্র এই টি ফাইনাল, বাকি সব ভ্যালু দেয়া আছে। এটা এখান থেকে টি ফাইনাল বের হয়ে যাবে না, এটা ক্যালকুলেট করলেই তোমরা টি ফাইনালের ভ্যালুটা পেয়ে যাবা। ম্যাথটা সহজেই তোমরা একবার করলেই বুঝতে পারবা। তো এই যে আমার 35 তো স্ট্রেস, আচ্ছা 35 তো স্ট্রেস, আমরা সূত্র কি জানি, স্ট্রেস ইন্টু লেন্থ ডিভাইডেড বাই মডুলাস অফ ইলাস্টিসিটি। এটা হচ্ছে স্ট্রেস আর এটা হচ্ছে লেন্থ, বুঝতে পারছো? হ্যাঁ, তো এটাই হচ্ছে আর কি দেয়া আছে এখানে। তো আশা করি তোমাদের এই ম্যাথে আর কোনো প্রবলেম নাই, তোমরা একটু করার চেষ্টা করলে বুঝতে পারবো, সমস্যা নেই। আমরা লাস্ট ম্যাথে যাই, এটা করলেই আমাদের শেষ। এই ম্যাথটা একটু একটু কঠিন, হ্যাঁ এটা একটু বুঝতে হবে ভালো করে, এটা বুঝতে পারলেই আর কোনো সমস্যা থাকবে না আসলে। আচ্ছা, তো আমরা প্রশ্নটা দেখি। প্রশ্ন বলছে যে, দেখতে পাচ্ছি যে আমাদের একটা রিজিড স্ল্যাব দেয়া আছে এখানে। রিজিড স্ল্যাবটা দুইটা কপারের তৈরি হচ্ছে, দুইটা বারের উপরে বসানো আছে, আর মাঝখানে একটা অ্যালুমিনিয়ামের বার দেয়া আছে। তবে অ্যালুমিনিয়ামের বারটা একদম সরাসরি লেগে নেই, এখানে একটু কি আছে, ফাঁকা জায়গা দেয়া আছে। ফাঁকা জায়গার ভ্যালু কত? 0.18 মিলিমিটার। এখন আর টেম্পারেচার দেয়া আছে 10 ডিগ্রি সেলসিয়াস। তো আমাকে কি করতে বলছে? আমাকে বলছে ক্যালকুলেট দ্য স্ট্রেস ইন ইচ রড হোয়েন দ্য টেম্পারেচার ইজ অ্যাসেম্বলি ইনক্রিজ। যখন টেম্পারেচার বৃদ্ধি পেয়ে 95 ডিগ্রি সেলসিয়াসে যাবে, তখন এই প্রত্যেকটা বারের আমাকে স্ট্রেসটা ক্যালকুলেট করতে বলছে। স্ট্রেস গুলো কত হবে তা ক্যালকুলেট করতে বলছে। এখানে এরিয়া দেয়া আছে, সবগুলো ভ্যালু দেয়া আছে, কপারের এরিয়া দেয়া আছে, কপারের মডুলাস অফ ইলাস্টিসিটি দেয়া আছে, আলফার ভ্যালু দেয়া আছে, অ্যালুমিনিয়ামের জন্য সব ভ্যালু দেয়া আছে। হ্যাঁ, তো এখানে আমরা যে এটা যেটা লিখতে পারি, যে একটা জিনিস দেখো, যখন টেম্পারেচার বৃদ্ধি পাবে তখন প্রথমে কি হবে? প্রথমে এই মানে অ্যালুমিনিয়ামের এটা দেখো, এই যে এখানে এই আমরা যদি দেখি কপারের যেই আলফার ভ্যালু, এইটা অ্যালুমিনিয়ামের থেকে অনেক কম, অ্যালুমিনিয়ামের কি বেশি। অর্থাৎ টেম্পারেচার যখন বৃদ্ধি করা হবে তখন অ্যালুমিনিয়ামের বৃদ্ধি কপারের থেকে অনেক বেশি হবে। এটা আমরা কোত্থেকে বুঝতে পারতেছি? এখানে যে আলফা ভ্যালুটা দেখে বুঝতে পারতেছি, আলফা ভ্যালু বেশি, অ্যালুমিনিয়ামের আলফা ভ্যালু বেশি। তো যখন টেম্পারেচার বাড়ানো হবে তখন এটা অনেক ইনক্রিজ করবে তাড়াতাড়ি। ইনক্রিজ করে কি করবে? ইনক্রিজ করে এটা হচ্ছে স্ল্যাবকে ধাক্কা দিয়ে উপরে ওঠানোর চেষ্টা করবে, বুঝতে পারছো? এই যখন উপরে ওঠানোর চেষ্টা করবে তখন এই যে যে কতটুকু পরিমাণ তোমার আগে স্ল্যাবটা ছিল এই পর্যায়ে, তখন এটা এই উপরে উঠে যাবে। আবার এটা যখন উপরে উঠে যাবে তখন এই কপারের জন্য কি হবে, এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, কারণ কপার তো আর ওই পরিমাণ বাড়তে পারতেছে না যে পরিমাণ অ্যালুমিনিয়াম বৃদ্ধি পাইতেছে। অর্থাৎ কপার এই পরিমাণ ফ্রি স্পেস পেয়ে যাবে দুইটা বাড়ি। তো কপার এখান থেকে আবার হচ্ছে উপরের দিকে ইলংগেশন, কপার ইলংগেশন হবে। এখন অ্যালুমিনিয়াম যে বাড়তে চাবে, অ্যালুমিনিয়ামকেও তো আবার হচ্ছে এই তোমার এই যে স্ল্যাবটা কি হবে, আবার নিচের দিকে পুশ করবে, নিচের দিকে চাপ দিবে। কি পরিমাণ চাপ দিবে? এইখানে এই কপারের যে দুইটা বার, এই দুইটা বার যে পরিমাণ উপরের দিকে হচ্ছে উপরের চেষ্টা করবে, ওইটাও ঠিক একই ভ্যালুতেই আবার
এই স্ল্যাবটা তাকে ওই অ্যালুমিনিয়াম বারকে নিচের দিকে হচ্ছে প্রেসার দেবে, ওই এফ পরিমাণ এই প্রেসারটাই নিচের দিকে দিবে। বুঝতে পারছো? তো এখানে এই ঘটনাটাই ঘটছে। এই যে এখানে এই ঘটনাটাই ঘটছে যে অ্যাজিউম কমপ্লিট ফ্রিডম, যখন প্রথমে ধরা হয়েছে যে কি কোনো ধরনের বাধা ছাড়াই জিনিসটা হচ্ছে বৃদ্ধি পাইতেছে, বাধা ছাড়াই যখন বৃদ্ধি পাইছে তখন কি হয়েছে, কপারের জন্য কি হয়েছে, কপারের জন্য তো এই যে এই আলফার ভ্যালু দেয়া আছে, এল এর ভ্যালু দেয়া আছে, এল এর ভ্যালু দেয়া আছে 750, এখানে হচ্ছে যে টেম্পারেচারও দেয়া আছে 10 আর 95, ডাইরেক্ট কপারের জন্য ইলংগেশন পেয়ে গেছে, অ্যালুমিনিয়ামের জন্য ইলংগেশন পেয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু সবসময় তো আর এরকম ফ্রি ভাবে বাড়বে না, একটা পর্যায়ে যে কি হবে, ওই স্ল্যাবটাও কি করবে, স্ল্যাবটা আবার তাকে প্রেসার দিবে, প্রেসার দিবে কি পরিমাণ, এই কপার যে পরিমাণ হচ্ছে ওঠার চেষ্টা করবে দুই পাশ থেকে, ঠিক সেম পরিমাণ, অর্থাৎ এটা যদি এফ হয়, যদি এফ হয় তাকে নিচের দিকে ধাক্কা দিবে 2f পরিমাণ, এই যে টোয়াইস এফ পরিমাণে ধাক্কা দিবে ওই স্ল্যাবটা অ্যালুমিনিয়াম বারটাকে। তো আমরা ফিগার থেকে তো কি লিখতে পারি যে টোটাল যে ইলংগেশন, হ্যাঁ, এটা থেকে যেহেতু নিচের দিকে ধাক্কা দেবে ওই ইটাকে বারটাকে, অর্থাৎ এই অ্যালুমিনিয়ামের যে ইলংগেশন এটা কিছুটা কমবে, মাইনাস হবে, কি বলে মাইনাস হবে, যতটুকু পরিমাণ ধাক্কা দিতেছে। আবার এটা সমান সমান লেখা যায় যে টোটাল যে ইলংগেশন এটার সাথে প্লাস হচ্ছে কপার, এটা টোটাল ইলংগেশন মানে কি, বা টোটাল ইলংগেশন হচ্ছে কিসের, মানে কি পরিমাণে যে ফ্রি কি পরিমাণ হচ্ছে উপরে উঠে যাচ্ছে কপারের জন্য। কপার তো এমনিতেই বাড়বে, যখন টেম্পারেচার যখন ইনক্রিজ করবে তখন কিছু পরিমাণ কি হবে, এমনিতেই বৃদ্ধি পাবে, মানে ইসের জন্য, মানে আমরা ফিগার দেখে যেটা বলতে পারছি, জিনিসটা বললাম আমি আসলে একটু জটিল করে ফেলছি। আচ্ছা এক মিনিট দাঁড়াও, এই যে চিত্রটা যে বুঝাইছি, চিত্রটা কি বুঝতে পারছো তোমরা, চিত্রটা কি বুঝতে পারছো, চিত্রের বিষয়টা? বা এতটুকু বুঝতে পারছি, অ্যালুমিনিয়ামটা যতটুকু উপরে উঠে, হ্যাঁ মানে কপারটা অতটুকু উঠে না, কিছু ফ্রি স্পেস থাকে কপারে। হ্যাঁ হ্যাঁ, এতটুকু ভাই বুঝতে পারছি আর কি। এরপরে একটু এতটুকু বুঝতে বুঝতে পারছো না? জি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এখন তোমার জিনিসটা হচ্ছে যে তোমার এটাকে কি বলে, একটা জিনিস দেখো, ধরো এখানে হচ্ছে একটা বিম আছে, হ্যাঁ, তো এখানে প্রথমে করছি কি, এই যে তোমার অ্যালুমিনিয়াম, মানে এটাই ধরো এখানে অ্যালুমিনিয়ামের এখানে তো ফাঁকা জায়গা ছিল, কিন্তু আমরা দেখতেছি যে অ্যালুমিনিয়ামের আলফার ভ্যালু যেহেতু বেশি, তাই তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে অ্যালুমিনিয়াম খুব দ্রুত কি হইতেছে, বৃদ্ধি পাইতেছে, বাটটা ইনক্রিজ করতেছে লেন্থটা। তো যার কারণে কি হয়েছে, এই যে ফাঁকা জায়গাটা এটা খুব দ্রুত হচ্ছে পূরণ হয়ে গেছে, পূরণ হয়ে সে কি করছে, সে হচ্ছে উপরে তাকে ধাক্কা দেওয়া শুরু করছে উপরে ওঠানোর জন্য। বুঝতে পারছো? জি জি জি। সে তাকে উপরে উঠাইতে চাইছে এই পরিমাণ। আবার এট এ টাইম তোমার কপারও তো বৃদ্ধি পাবে ইসের জন্য, ওই তাপমাত্রা বৃদ্ধির কারণে। হ্যাঁ, কপারও কি করবে, কপার তো তাকে আবার হচ্ছে তোমার ফোর্স দিবে, উপরের দিকে ধাক্কা দিবে না দুই পাশ থেকে। জি তো উপর থেকে যদি দেয়, এই যে তোমার প্রথমে কি হয় যে ওই কপারটা ধাক্কা দেওয়ার চেষ্টা করবে উপরের দিকে, কিন্তু যেহেতু অ্যালুমিনিয়ামের ইটা অনেক বেশি, ইনক্রিজটা বেশি, তাই কি হবে, এই অ্যালুমিনিয়াম এটাকে ধাক্কায় উপরে নিয়ে যাবে বারটাকে, অর্থাৎ কপারের যে বার দুইটা, এই দুইটা বেশি ফ্রি স্পেস পাবে ইলংগেশন হওয়ার জন্য। বুঝতে পারছো? জি। ইলংগেশন হওয়ার জন্য বেশি ফ্রি স্পেস পাবে। এখন একটা পর্যায়ে যখন
তার এই ইলংগেশন হয়ে যাবে। ইলংগেশন হওয়ার পরে কি হবে, এই যে এই আমার যেই বারটা স্ল্যাবটা, এই স্ল্যাবও তো হচ্ছে এই নিচের দিকে একটা প্রেসার দিবে, নিচের দিকে একটা চাপ দিবে না, তারও তো একটা আছে, হ্যাঁ নিচের দিকে চাপ দিবে। এখন এই চাপটা গিয়ে ওই এখন এই ফোর্সের পরিমাণটা আসলে কত হবে, ফোর্সের পরিমাণ কত হবে সেটা বোঝার জন্য একটা জিনিস দেখতে পারো, যে যদি এটা একটা বিম হয় আর এই দুটো যদি কলাম হয়, এই কলাম দুইটা যদি উপরের দিকে হচ্ছে মানে তাকে প্রেসার দেয়, এটা যদি হচ্ছে এই মানে তোমার ব্যালেন্স রাখতে হয়, এই দুটো যদি এফ এফ ফোর্স উপরে হচ্ছে অ্যাপ্লাই, এবার উপরের দিকে হচ্ছে এফ ফোর্সে ক্রিয়া করে, তাহলে নিচের দিকে এটা যদি ব্যালেন্স রাখতে হয়, তাহলে নিচের দিকে এটাকে কতটুকু ফোর্স দিতে হবে, টোয়াইস ফোর্স অ্যাপ্লাই করতে হবে না এখানে, তাহলে তো এটা ব্যালেন্স হবে, জিনিসটা তো সামেশন যে কি হবে, জিরো হবে না, না হলে তো হয় উপরে চলে যাবে আর নিচে নিচে চলে আসবে, তাহলে তো ফেল করবে, আর না হলে তো ব্যালেন্স থাকবে না। বুঝতে পারছো? এটা 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 কি বুঝছো এখানে? বুঝছি। এইখানে ওই স্ল্যাবের বিষয়টা সেম, যেখানে বুঝছি। কপারের বার দুইটা যেই পরিমাণ ফোর্স হচ্ছে আমার ওই স্ল্যাবের উপরে আর কি, স্ল্যাবকে গিয়ে ধাক্কা দিবে যেই পরিমাণ ফোর্সে, ওই স্ল্যাবটাও ঠিক সেম পরিমাণ ফোর্স, ঠিক এইখানে যেরকম ছিল, কপার দুইটা যদি এফ পরিমাণ ফোর্সে হচ্ছে উপরের দিকে প্রেসার দেয়, তাহলে স্ল্যাবটাও নিচের দিকে কি পরিমাণ ফোর্সে প্রেসার দিবে, টোয়াইস এফ। এখানে এটাই দিছে যে টোয়াইস এফ পরিমাণ কি করবে, তাকে হচ্ছে নিচের দিকে ধাক্কা দিবে। এখন নিচের দিকে যে ধাক্কা দিবে, যার কারণে কি হবে, ওই যদি ধাক্কা না দিত, ধাক্কা না দিলে যে পরিমাণ হচ্ছে ইলংগেশন হইতো, ধাক্কা দেওয়ার কারণে কি হবে, তত কিছু পরিমাণ ইলংগেশন কমে যাবে না, মানে একটু নিচের দিকে নেমে আসবে না? হ্যাঁ, তো এটা কি কপারেরটা কমে আসবে তাই না? কপারেটটা না, কমবে অ্যালুমিনিয়ামটা, মনে করো অ্যালুমিনিয়াম তো ও, বেড়ে গেছে মনে করো ও, অনেকখানি, হ্যাঁ, বুঝতে পারছো, ওই অ্যালুমিনিয়ামটা, অ্যালুমিনিয়ামেরটাই কমবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখানে এটাই হচ্ছে আর কি দেখাইছে, এই যে তোমার ওই অ্যালুমিনিয়ামের প্রথমে কি হয়, প্রথমে ফ্রি একটা হয়, তোমার হচ্ছে একটা তোমার ইলংগেশন হয়, হ্যাঁ, আবার একটা পর্যায়ে গিয়ে কি হয়, তোমার ওই ওই স্ল্যাবটা কি করে, স্ল্যাবটা ওই অ্যালুমিনিয়ামের বারটাকে কি করে নিচের দিকে প্রেসার দেয়, যার কারণে একটুখানি আবার কমে যায়, এতটুকু পরিমাণ কি হয়েছে, কমে গেছে, কমে আবার এই পর্যন্ত চলে আসছে। আলটিমেটলি দেখা গেছে যে এই এতটুকু হচ্ছে প্রেসার দিছে, মানে ফ্রিতে এলংগেট হইছে, আর মানে টোটাল এতটুকু হচ্ছে আর কি মূলত ওই ইটা হয়, তোমার ইনক্রিজটা হয় আর কি এতটুকু। বুঝতে পারছো? এই এতটুকুর মধ্যে এই কপার আবার কি হয়েছে, কপার তাপমাত্রা বৃদ্ধির কারণে এতটুকু বাড়ছে, এতটুকু বাড়ার পর আবার মানে এতটুকু আবার অ্যালুমিনিয়াম যে পরিমাণ বাড়ছে, কপারটা ঠিক ওই পরিমাণ আর কি উপরে উঠছে, এরকম তো? না না, অ্যালুমিনিয়াম যে পরিমাণ বাড়ছে কপার তো ওই পরিমাণ বাড়তে পারে নাই, কপারের তো ওই পরিমাণ নাই, তুমি দেখতেই পাচ্ছ। ও সরি, মানে যতটুকু কমছে আর কি অ্যালুমিনিয়াম, ওই যে যে পরিমাণ স্ল্যাবটা যে পরিমাণ নিচে নামলো। না না, জিনিসটা আসলে এখনো ক্লিয়ার, তোমার মোটামুটি কাছাকাছি গেছো, আমি আরেকটু দেখাইলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে ধরো, এই যে আগে অ্যালুমিনিয়ামের যখন ধাক্কা দিছে, টোটাল ইলংগেশন হওয়ার কথা ছিল এতটুকু, যদি যদি ফ্রি থাকে, মানে যদি কমপ্লিট ফ্রিডম থাকে, এতটুকু হওয়ার কথা ছিল, হ্যাঁ, কিন্তু এতটুকু তো হয় নাই, কারণ কি, কারণ এই স্ল্যাবটা কি করছে, তাকে নিচে একটু চাপ দিছে না, যার কারণে কি হয়েছে, কমে গেছে, ইলংগেশন কমে গেছে, ইলংগেশন হয়েছে এতটুকু, এতটুকু ইলংগেশন হয়েছে, এতটুকু বুঝতে পারছো? বুঝতে পারছি। এখন এখন অ্যালুমিনিয়ামের কাজ শেষ, কপারের ক্ষেত্রে আসো, কপার এতটুকু ইলংগেশন হয়েছে, মানে এতটুকু হয়েছে বলতে এতটুকু হওয়ার কথা কপারের, ওই স্ল্যাব থাকার কারণে, বুঝতে পারছো? কিন্তু অ্যালুমিনিয়াম যেহেতু স্ল্যাবকে ধাক্কায় আরো উপরে উঠে নিয়ে গেছে, সে করছে কি, সেই এতটুকু জায়গা ফ্রি স্পেস পাইছে আবার বাড়ার জন্য, যেটা সে পাইতো না অ্যালুমিনিয়াম যদি না থাকতো। এই অ্যালুমিনিয়াম স্ল্যাবটাকে একটু ধাক্কায় উপরে নিয়ে যাওয়ার কারণে এতটুকু সে আবার কি করছে, সে আবার ফ্রি স্পেস পাইছে, সে আরো এতটুকু ইনক্রিজ করছে। বুঝতে পারছো? এই ইনক্রিজ করার পরে বুঝতে সে পারছি। করছে কি,
সে যখন ধাক্কাটা দিছে ওই এফ বলে ধাক্কাটা দিছে এখানে এসে, যার কারণে ওই এখানে আর কি টোয়াইস এফ আবার নিচের দিকে ধাক্কা, নিচের দিকে স্ল্যাব আবার ওই প্রতিক্রিয়াটা দেখাইছে। এবার কি ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার এবার চিত্র নাকি? তো এই চিত্র থেকে এবার আমি কি লিখতে পারি যে আমার এই টোটাল ইলংগেশন, এই ডেলটি টোটাল ইলংগেশন অফ অ্যালুমিনিয়াম, এই পুরাটা টোটালটা, এই যে টোটালটা ইলংগেশন অফ বা ডিফর্ম অফ অ্যালুমিনিয়াম টোটাল এতটুকু হওয়ার কথা ছিল, কিন্তু এতটুকু কি হইতে পারছে? হইতে পারে না। কারণ কি করছে, স্ল্যাবটাকে ধাক্কা দিয়ে একটু নিচে নামায় দিছে, অর্থাৎ এতটুকু পরিমাণ নিচে নামায় দিছে। কতটুকু? ওই অতটুকু আবার বিয়োগ করছে। তাহলে আমি এতটুকু পরিমাণ পাই না বিয়োগ করলে অ্যালুমিনিয়াম। আবার কপারের জন্য তো সেম। কপারের জন্য কি হয়েছে, কপার তো এমনিতেই কতখানি বৃদ্ধি, মানে যতটুকু বৃদ্ধি পাওয়ার কথা ছিল বৃদ্ধি পাইছে, যে টোটাল ডেলটি কপার। আবার এর উপর একটু ফ্রি স্পেস পাইছে, ওইটা কি হয়েছে, আবার যোগ হয়েছে, কারণ এতটুকু আরো বেশি বৃদ্ধি পাইছে ওই ফ্রি স্পেসটা পাওয়ার কারণে, তাই কি হয়েছে, যোগ হয়েছে। আর এই দুইটার, এই কপার আর অ্যালুমিনিয়াম যেহেতু ওই একই বারের নিচে, তাই দুইটার ইলংগেশন তো আলটিমেটলি হচ্ছে ইকুয়ালি হবে, এই জন্য ইকুয়াল হয়েছে। এটা কি বুঝতে পারছো এই লাইনটা এবার এই ফিগার থেকে? জি জি বুঝতে পারছি। এই যে এবার বুঝে গেলেই ম্যাথ শেষ। এখন হচ্ছে আমি জাস্ট ভ্যালুগুলো বসাইছি এখান থেকে, যে ফ্রিডম, কমপ্লিট ফ্রিডমের জন্য যে ভ্যালুগুলো, টোটাল যে ভ্যালু যেটা আসার কথা ছিল এটা পাইছে, এটা এখানে বসাই দিচ্ছে। কপারের জন্য যে যত আসার দরকার ছিল, কপারের জন্য যত আসতো এই ভ্যালুটা যেটা পাইছে এটা এখানে বসাই দিচ্ছে। আর এটার জন্য আমি সূত্র জানি PL/A। হ্যাঁ, এখানে এই অ্যালুমিনিয়ামের জন্য কত, অ্যালুমিনিয়ামের জন্য হচ্ছে টোয়াইস এফ, যেটা হচ্ছে অ্যাপ্লাই হয়েছে এখানে, টোয়াইস এফ পি এর ভ্যালু, এই যে টোয়াইস এফ। আর এলটা কত, এল হচ্ছে তোমার এই টোটাল লেন্থ ছিল এত, টোটাল ছিল এত। হ্যাঁ, মানে অ্যালুমিনিয়ামের যে লেন্থ ছিল কত, অ্যালুমিনিয়ামের লেন্থ তো এই এত থেকে ওই পয়েন্ট, এই এতটুকু ফাঁকা, এতটুকু তো টোটাল হচ্ছে 750, কিন্তু 750 তো না, 750 থেকে আবার এই 0.18 মিলিমিটার ফাঁকা আছে, তো এটা বাদ দেওয়া হয়েছে, অ্যালুমিনিয়ামের এলটা পাওয়া গেছে। হ্যাঁ, আর বাকি সব ভ্যালু দেয়া আছে, যে এরিয়াও দেয়া আছে, এই যে এরিয়া দেয়া আছে, ই এর ভ্যালু দেয়া আছে, বাকি সব শুধু ভ্যালুগুলো বসাইছে। আর কপারের জন্য তো এফ, কপারে এল দেয়া আছে, এরিয়া দেয়া আছে, ই দেয়া আছে। এখান থেকে আমাদের আননোন শুধুমাত্র এফ একটাই, তো এই আননোন এখান থেকে এফ এর ভ্যালুটা আমরা পেয়ে যাব না? এফ এর ভ্যালু পেয়ে গেলাম। তো কপারের জন্য কপারের জন্য এফ যেটা, ওইটা আমরা পেয়ে গেলাম। কপারের জন্য যে ফোর্স, এটা আমরা পেয়ে গেলাম। আর আমরা জানি যে অ্যালুমিনিয়ামের জন্য কি, অ্যালুমিনিয়ামের জন্য হচ্ছে টোয়াইস এফ, অর্থাৎ এর 2 গুণ হবে, এই ফোর্সের দ্বিগুণ হবে, তো এই টোয়াইস এফ আমরা পেয়ে গেলাম। তো এখান থেকে আমরা কি পাইলাম, এখান থেকে আমরা হচ্ছে এটার যেই রিয়াকশনটা পেয়ে গেলাম। আমাদের ক্যালকুলেট করতে বলছি কি, ক্যালকুলেট করতে বলছি স্ট্রেস। তো আমরা যদি আমরা স্ট্রেস ইকুয়ালস টু কি জানি, ফোর্স বাই এরিয়া। তো ফোর্স আমরা বের করছি, এরিয়া আমাদের দেয়া আছে, তো এখান থেকে আমরা স্ট্রেসের ভ্যালু ক্যালকুলেট করতে পারবো না? দুইটার ক্ষেত্রেই, দুইটার জন্যই। তো ওইটাই আমরা ওই স্ট্রেসের ভ্যালুটা এখান থেকে পেয়ে গেছি আর কি। তো এই ছিল ম্যাথটা। তো আশা করি ম্যাথ তোমরা বুঝতে পারছো। তো পিডিএফটা একটু দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, আমি পিডিএফটা দিয়ে দিতেছি, সমস্যা নাই। তো থার্মাল স্ট্রেস আর এক্সাল ইনফরমেশন এতটুকুই হচ্ছে ওই স্লাইডে আর স্যারের শিটে দেয়া ছিল। আমি মোটামুটি প্রায় চেষ্টা করছি সবগুলোই কভার করার জন্য। তো ভাই সিজি টপিক তো শেষ নাকি? রেকর্ডটা অফ করিস সেজন। হ্যাঁ, সিডি টপিক তো এতটুকুই ছিল, মানে এতটুকুর মধ্যে আশা করা যায়, এতটুকু করলে আশা করা যায় যে ইনশাল্লাহ